আজকের লাইভটি কিঞ্চিৎ দীর্ঘ হবে, কারণ এই লাইভে দুটো অংশ থাকবে। দুটো নয়, তিনটে অংশ থাকবে। সহযোদ্ধা যারা রয়েছেন, জানতে চান, বুঝতে চান, নিজের মতো করে অনলাইনে বা অফলাইনে লড়াই করছেন, মানুষকে সচেতন করছেন, তাদের জন্যই এই লাইভটি। কারণ এই লাইভগুলো প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষের কাছে পৌঁছয় না, সেটা আমি ভালো করেই জানি। আমি গ্রামে গঞ্জে ঘুরে বেড়াচ্ছি, জানি পৌঁছয় না, পৌঁছতে দেওয়া হয় না। কারণ আপনারা জানেন যে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের যে সীমাবদ্ধতা, পাশাপাশি কর্তৃপক্ষের যে মনোভাব, সেন্সর করার মনোভাব, তাই পৌঁছয় না। তো তিনটি অংশ থাকবে এই লাইভে। একটি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা সংক্ষেপে, গ্রামেগঞ্জে ঘুরে আমি কি দেখছি। দ্বিতীয় অংশে থাকবে যে আরেক বিজ্ঞানীর লড়াই এবং আমাদের বর্তমানে ভারতবর্ষ তথা আমার পশ্চিমবঙ্গ চিকিৎসকদের ভূমিকা এবং ফার্মা লবি কীভাবে তাদের এখনও নিয়ন্ত্রণ করে চলেছে সে বিষয়গুলো, এবং ইউরোপের এক লড়াকু আমেরিকা যাই বলুন না কেন, আমরা তাদেরকে শ্বেতাঙ্গ বলে চিনি আর কি। যাই হোক, এক কথায় ফার্স্ট ওয়ার্ল্ড, প্রথম বিশ্বের দেশের এক বিজ্ঞানীর লড়াই, যার নাম আপনারা শুনে থাকবেন কিন্তু বিস্তারিত জানেন না, তার সম্পর্কে আলোচনা। আর শেষ অংশে থাকবে এর মধ্যে কি কি ঘটনা ঘটছে, চীনকে কেন্দ্র করে প্যানিক ছড়ানো কতটা সফল হচ্ছে, আদৌ হচ্ছে কিনা, এবং আগামী কোন পথে চলেছে সে বিষয়ে আমি বহুবার সাবধান করেছি। কিছু ডেভেলপমেন্ট, নতুন ডেভেলপমেন্ট ঘটেছে বাংলাদেশে, সে বিষয়গুলো আমি নিয়ে আসব এক এক করে। আমাদের দেশেও বাংলাদেশে যেটি ঘটেছে, অর্থাৎ মাংস বিক্রি করতে গেলে 15,000 টাকা দিয়ে একটা খরচ আর কি, লাইসেন্স বলুন অন্যান্য বলুন, এছাড়াও মাসে মাসে আরও অনেক খরচ আছে। এই সমস্ত আমাদের দেশেও চাপবে, শুধু সময়ের অপেক্ষা। এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরব ক্রমান্বয়ে। শেষ পর্যন্ত দেখবেন, যারা একবারে দেখতে পারবেন না, অন্তত 1.5 ঘন্টার লাইভ তো হবেই, পারবেন না তারা পরে দেখবেন, কিন্তু অবশ্যই দেখবেন, না হলে কিন্তু আপনারা প্রস্তুতি নিতে পারবেন না। প্রথমেই বলি যে গ্রামে আমি কি দেখছি। আমি এর মধ্যে বেশ কিছু গ্রামে ঘুরেছি, আপনারা জানেন। কিছু কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি ইউটিউবে, সব তো দেওয়া সম্ভব নয়, প্রশ্নই আসে না। এত এত লম্বা লম্বা দীর্ঘ দীর্ঘ বক্তব্যের ভিডিও সম্ভব হয় না। তাতে করে যেটা বুঝেছি যে গ্রামের মানুষগুলোর কাছে আমরা পৌঁছতেই পারিনি, একেবারেই পৌঁছতে পারিনি। আমরা হোয়াটসঅ্যাপের মধ্যে সীমাবদ্ধ থেকেছি, এবং ফেসবুকে সীমাবদ্ধ থেকেছি বেশিরভাগ মানুষই। তার ফলে কি হয়েছে, একটা বৃত্তের মধ্যে, সার্কেলের মধ্যে আমরা আমাদের বিভিন্ন খবরাখবর, চেতনা, লিঙ্ক থেকে স্বাগত নীলাদ্রি আমরা ছড়িয়েছি। তা দৌড়ার কত দূর বলুন, সেটা কত দূর যেতে পারে? প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষ, যাদের খাওয়া দাওয়া রুটি রোজগারে ঠিক ঠিকানা নেই, লকডাউন তাদের কোমর আরও বেশি করে ভেঙে দিয়েছে, তারা এত ডেটা কোথা থেকেই খোঁজ করবে, বা তারা জানবেই বা কোথা থেকে? সম্ভব নয় তাদের পক্ষে এসবের মধ্যে থাকা। ইন্টারনেট এদের কাছে এখনও বিলাসিতা, আমরা যতই বলি না কেন, ডিজিটাল ইন্ডিয়ার স্লোগান দিই না কেন। তার ফলে কষ্ট হয়েছে। অনেক মানুষ বলেছেন, কালিয়াগঞ্জ থেকে শুরু করে, ডালিমগাঁ থেকে শুরু করে, করিমপুর থেকে শুরু করে, এদিকে ঝাড়গ্রাম, সাতপাটি, ডুমুরিয়া, কত কত গ্রাম, তারা শুধু বলেছেন যে আপনি আগে এলেন না কেন, এত দেরি করে এলেন কেন? তাদের গলায় কণ্ঠে অভিমান, চোখে অশ্রু। অনেক দেরি হয়ে গেছে। আমি কি বলবো বলুন তো, কিছু ভাষা নেই আমাদের।
প্যান্ডেমিকের প্রথম দিকে আমি কিছু চিকিৎসককে ব্যক্তিগতভাবেকে চিনি, আমি করজোরে বলেছিলাম চলুন আসুন পথে নামি, গ্রামে গ্রামে ঘুরি, মানুষকে সচেতন করে। তারা পারেননি, তাদের সময় হয়নি বা তাদের পক্ষে সমস্যা আছে, লিমিটেশনস আছে, সে তো বুঝি আমি। কিন্তু স্বাধীনতার লড়াই এটা আমাদের। আমরা যদি এই লিমিটেশনসগুলোকে অস্বীকার না করি আমরা কিভাবে লড়বো বলুন তো। তো যাই হোক, তার ফলে কি হয়েছে, যেটা ইউরোপের পক্ষে অনেকটাই সম্ভব হয়েছে, একটি শক্তিশালী ভ্যাকসিন বিরোধী আন্দোলন লড়াই করা, যে কারণে ওখানে ওরা এমআরএনএ ভ্যাকসিন আর চালাতে পারছে না, আমাদের দেশগুলোকে, তৃতীয় বিশ্বের দেশগুলোকে টার্গেট করেছে। তো এই কাজগুলো করা অত সহজ হতো না যদি আমরা কিছু চিকিৎসককে পেতাম। অবশ্যই মডার্ন মেডিসিনের চিকিৎসকের কথাই বলছি, কারণ এই বিষয়টি, ভ্যাকসিন বিষয়টি মডার্ন মেডিসিনের মধ্যে পড়ে, অ্যালোপ্যাথির মধ্যে পড়ে। তো অ্যালোপ্যাথির চিকিৎসকরা যদি সরব হন তবেই মানুষ গুরুত্ব দেবে বেশি করে। এই কারণে আমি আমার সমস্ত ভিডিওতে, লেখালেখিতে সবসময় আমি অ্যালোপ্যাথি বা মডার্ন মেডিসিনের চিকিৎসক বা বিজ্ঞানীদের তথ্য দিয়েছি, যাতে করে কোনো মানুষ আঙুল তুলে বলতে না পারে যে কোনো রকম খুঁত বের করতে। আপনারা তো জানেন যে ফার্মা লবি ওঁত পেতে আছে আমাদের ভুল ধরবার জন্য, আমাদের ত্রুটি ধরবার জন্য। তাদের দালাল, তাদের এজেন্টরা ফেসবুকেও আছে, সর্বত্র আছে। হ্যাঁ বিলচাঁদ, যাব নিশ্চয়ই ভাই, আমি তো সবে ফিরলাম। যোগাযোগ রেখো, তুমিও মানুষকে জড়ো করার একটা চেষ্টা করো, আমার সঙ্গে যোগাযোগ রেখো, আমাকে হোয়াটসঅ্যাপে জানিও, তুমি তো আমার হোয়াটসঅ্যাপে আছো, আমি নিশ্চয়ই যাব। হ্যাঁ, এই প্রসঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলি, মনে পড়ে গেল। কেউ কেউ আমার কানে এসেছে, কেউ কেউ সরাসরিও প্রশ্ন করেছেন বা কারো মাধ্যমে বলেছেন যে এইসব গ্রামে ঘোরাঘুরির জন্য আমি কত পয়সা করি নিই, ইত্যাদি ইত্যাদি, বা আমার ফিস কত, বা আমার পারিশ্রমিক ঘেন্নায় গা রিরি করে উঠেছে আমার। অথচ তাদের আমি দোষ দিই না। কেউ কেউ আবার এরকমও করেছে, আমার সামনেই আমাকে জিজ্ঞাসা করেছে, এক ঠোঁট কাটা গ্রামবাসী, তাদেরকে শ্রদ্ধাই করে আমি। স্ট্রেট প্রশ্ন করেছেন, আড়ালের চাইতে, এক মাচাতে। তখন আমি করিমপুরে ছিলাম, বিশ্বজিৎ আমার সঙ্গে, হ্যাঁ বিশ্বজিৎই সম্ভবত, হ্যাঁ বিশ্বজিৎ আমার সঙ্গে ছিল, এবং ওর মাধ্যমেই আমি করিমপুরে গিয়েছিলাম। ওকে নিয়ে ঘোরাঘুরি করা হচ্ছিল গ্রাম থেকে গ্রামান্তরে। সেখানে আমরা কোনো একটি মুহূর্ত সময়ও নষ্ট করিনি। যখনই পেয়েছি ও আমাকে নিয়ে ছুটেছে গ্রামে গঞ্জে, এমনকি চায়ের দোকানে, মাচাতেও পর্যন্ত। রাতের বেলা খাওয়া দাওয়ার সময় 11:30 12টার সময় যখন গ্রামের মানুষজন একটি মাচাতে আড্ডা দিতে আসে, সেই সময় আমরা মাচাতে গিয়ে আমি আমার ভূমিকা পালন করেছি। সেখানে এক ভদ্রলোক বলছিলেন, এই যে আপনি গ্রামে গ্রামে ঘুরছেন, আপনার তো এত গাড়ি ভাড়া লাগছে, অমুক লাগছে, তমুক লাগছে, এই খরচগুলো মানে আপনি কি, কোন স্বার্থে করছেন? আপনার স্বার্থ কি? স্বার্থ নিশ্চয়ই আছে, এমনি এমনি তো করছেন না। বা এই টাকাগুলো আপনাকে কে দিচ্ছে? আমি হেসে ফেলেছিলাম, কারণ এই ভদ্রলোককে আমি দোষ দিই না, মানে ভদ্রলোক না, সরি, আসলে হ্যাঁ ভদ্রলোক, ভদ্রলোক নয় আর কি, তো দোষ দিই না এই গ্রামবাসী ব্যক্তি, আমার চেয়ে সিনিয়রই হবেন উনি। কারণ উনি দেখেছেন যে আমাদের দেশের মানুষ স্বার্থ ছাড়া কিছু বোঝে না। রাজনৈতিক নেতা থেকে শুরু করে কবি, সাহিত্যিক, সবাই এই স্বার্থের চক্করেই পড়ে গেছেন। আর তাই এরা সব কিছুর পেছনেই স্বার্থ খোঁজেন। শ্রীমন্ত মান্ডি, আপনি শুনতে পাচ্ছেন না, আপনার এলাকায় হয়তো সমস্যা, কারণ অন্যরা কেউ এখনো বলেননি আমাকে যে তারা শুনতে পাচ্ছেন না। হ্যাঁ, যদি বেশিরভাগ মানুষ বলেন যে তারা শুনতে পাচ্ছেন না, আমি নিশ্চয়ই কেটে আরেকবার আসব। আপনারা কি কেউ, বেশিরভাগ মানুষ কি শুনতে পাচ্ছেন না? আমাকে অনুগ্রহ করে কমেন্ট করে জানান, তাহলে কিন্তু আমাকে কেটে আসতে হবে, নইলে আমার এই বক্তব্যগুলো জলে যাবে। অনুগ্রহ করে জানাবেন, ঠিক আছে? তো দোষ দিই না আমি তাকে, যে উনি যেমন করে দেখছেন চারপাশ তেমন করেই ভেবেছেন যে নিশ্চয়ই কোনো আমার স্বার্থ আছে, গ্রামে গঞ্জে কেন ঘুরে বেড়াচ্ছে, তো কি স্বার্থ আছে, ওনার মতো করে উনি ভেবেছেন। আমি আমার মতো করে উত্তর দিয়েছি।
কি কি উত্তর দিয়েছি? সেটা, এই প্রশ্নের উত্তর আমি বিভিন্ন জায়গায় একই রকমভাবে দিয়ে থাকি, যে আপনি আপনার সন্তানের জন্য যখন কিছু খরচ করেন, বই খাতা কিনে দেন, জামা কাপড় কিনে দেন, তখন কি আপনি ভাবেন যে কি স্বার্থ, আপনার কি স্বার্থ সেখানে? ভাবেন কি? ভাবেন না তো, কারণ সন্তানকে আপনি নিজের বলে মনে করেন, তাই তো? তাই তো? আমিও তাই মনে করি। আমি গর্বের সঙ্গে এটা বলি, আত্মবিশ্বাসের সঙ্গে বলি, যে আমি তাই মনে করি, যথাসাধ্য মনে করার চেষ্টা করি সব সময়। তাই এইসব কারণে আমাকে কেউ গ্রামে যাওয়ার ক্ষেত্রে অনুগ্রহ করে আমাকে সেলিব্রিটির সঙ্গে গোলাবেন না। আমি কোনো গায়ক নই, কোনো সঙ্গীতজ্ঞ নই, কোনো রাজনৈতিক নেতা নই, কোনো বুদ্ধিজীবী নই যে আমার অ্যাপিয়ারেন্স ফি লাগবে। ঠিক আছে? সেটা আমার সহযোদ্ধারা জানেন, যাদের সঙ্গে আমি গেছি, কাজ করেছি। বিশ্বজিৎ জানে, সুব্রত জানে, সাম্প্রতিককালে গণেশ মণ্ডল ঝাড়গ্রামে গেলাম, সেও জানে আমি কিভাবে সেখানে জীবনযাপন করেছি, জানে তারা। সুতরাং নিঃসংকোচে আমাকে বলবেন, নিঃসংকোচে, কোনো রকম ঠিক আছে বা শোনা যাচ্ছে। কৌশিক মিত্র, আপনি ইংরেজিতে একটি প্রশ্ন করেছেন, ক্যান আই আস্ক ইউ এ কোশ্চেন? কেন, আমি তো বাঙালি, আপনাকেও তো বাঙালি বলে মনে হচ্ছে, মার্জনা করবেন। আপনার যদি বাংলা ফন্ট না থাকে তাহলে আলাদা কথা। নিশ্চয়ই আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, তবে প্রাসঙ্গিক প্রশ্ন, যে প্রসঙ্গে এখন আমি রয়েছে। তো নিঃসন্দেহে, নিশ্চিন্তে আমাকে বলবেন, জানাবেন। আমি সময়টা একটা ফ্যাক্টর অবশ্যই, কারণ এছাড়াও হয়তো আগেও আমার অনেক জায়গায় যাওয়ার কথা রয়েছে, যেমন মুর্শিদাবাদে আমার যাওয়ার কথা রয়েছে আগামীতে। তো এই সময়গুলো তো আমাকে ব্যালেন্স করতে হয়, মানে একটা ভারসাম্য তৈরি করতে হয়, তবেই আমি যেতে পারি। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন না। আর যদি কেউ আমাকে আবার দেখেছি অনেকে, যেটা কালিয়াগঞ্জে ঘটেছে, যে স্যার তো একটা বড়সড় লোক, সেলিব্রিটি টাইপের লোক, স্যার 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকার হোটেল ছাড়া থাকতে পারবে? একটা কমফর্টেবল ব্যাপার ট্যাপার তো চাই, একটা স্টেটাসের ব্যাপার তো চাই। তাদের সবই নয় বলি, আপনি 1000 টাকা, 2000 টাকার হোটেলে আমাকে একদিন রাখবেন, তাতে করে আমি সেখানকার কতজন মানুষের সঙ্গে ইন্টারাক্ট করতে পারবো, কতজনের সঙ্গে কথা বলতে পারবো? আমাকে তো পরের দিনই ছুটে বেরিয়ে আসতে হবে না? তার চেয়ে আমাকে বাজেট হোটেলে রাখুন। যদি আপনার বাড়িতে আমার মতো লোকের জায়গা না হয়, যদি মনে হয় একটা বাইরের লোককে ঢোকাবেন, কেন? পারিবারিক শান্তি বিঘ্নিত হবে। মধ্যবিত্ত ভদ্রলোকের সংসার তো, সেখানে একটা অচেনা লোক আগন্তুক সেখানে ঢুকবে, সেটা অনেকেরই অপছন্দ হতে পারে, তাই তো? তো কোনো সমস্যা নেই, আমাকে 100 টাকার হোটেলে রাখুন। আমি তাই ছিলাম কালিয়াগঞ্জে। আমাকে এই সমস্যার কথা বিশ্বজিৎ বলেছিল, আমি বলেছিলাম, ভাই 100 টাকা দিয়ে 5 দিন থাকো, 10 দিন থাকো, কোনো সমস্যা নেই। বিশ্বজিৎ ছেলেটিকে আমার ভীষণই ভালো লেগেছিল। বিশ্বজিৎ না, সুব্রত, হ্যাঁ, গুলিয়ে যাচ্ছে। তো সেটাই তো, একদম তাই, সেটাই যুক্তি, সেটাই যুক্তি। কারণ আমি ওই অর্থটা দিয়ে একদিন কাটানোর চাইতে আমি যদি 5 দিন একটা কোনো হোটেলে থাকতে পারি, বাজেট হোটেলে থাকতে পারি, তাহলে আরও অনেক মানুষের সঙ্গে আমি ইন্টারাক্ট করতে পারি। এই তো কৌশিক মিত্র, আপনি প্রশ্ন করছেন শিশুদের রুবেলা ও হামের ভ্যাকসিন কি দেব? এ বিষয়ে আমি প্রচুর ভিডিও করেছি, লিখেছি। অনুগ্রহ করে আমার ইউটিউব থেকে এই লিঙ্কটি, কৌশিক মিত্র কমেন্ট করছেন এখানে, তাকে যদি কেউ দিয়ে দেন আমি কৃতজ্ঞ থাকব। আমার পক্ষে সত্যি এত লিঙ্ক সবাইকে দেওয়া সম্ভব হয় না। আপনারা একটুখানি সহযোগিতা করুন, সেটা উনি শুনেই সিদ্ধান্ত নেবেন উনি কি করবেন। কারণ আমি ওনাকে নিজে থেকে তো বলতে পারি না, উনি নিজে সিদ্ধান্ত নেবেন। শুধু এইটুকু বলতে পারি যে কোনো ভ্যাকসিনই বাধ্যতামূলক নয়, ইটস নট ম্যান্ডেটরি অ্যাট অল। তাই সেই জায়গা থেকে উনি শুনে সিদ্ধান্ত নেবেন, উনি নেবেন কি নেবেন না। ঠিক আছে, ধন্যবাদ কৌশিক মিত্র। তো এবার আমি আসছি এই অংশে, তাই এই নিয়ে কোনো দ্বিধা করবেন না। এবার এই অংশের আরেকটি ক্ষেত্রে আসছি, সেটি হলো যে, হ্যাঁ, যদি কেউ আমার পাশে থাকতে চান, মনে করেন যে আমি তো লেখক, আমার করোনা প্যান্ডেমিকের আগেই আমার 10-11-10টি বই আছে,
তখন তো এই এখনকার যারা বন্ধু রয়েছেন তারা আমাকে চিনতেন না। আমি লেখক হিসেবে মনে করেছি, গবেষণা করেছি, লড়াই করছি। আমি মনে করি লেখক মানে ওই গজরন্ত মিনারে বসে শুধুমাত্র প্রেমের কবিতা লিখবে আর পরকীয়ার উপর সাহিত্য চর্চা করবে, এমনটা নয়। জীবনের সব কিছু দিককেই মেনে নিয়েও বলতে হয় যে কোনো একটা সময়ে কোনো একটা মাহেন্দ্রক্ষণে লেখক সাহিত্যিকদের রুখে দাঁড়াতে হয়, সেটাকেই কনসেন্ট্রেট করতে হয়, তাকে সামনে রেখেই লড়াইটা করতে হয়। আমার তো অন্য অনেক বই আছে। আমার জীবনের প্রথম বই দ্রৌপদী, যেখানে সেটাও কিন্তু বটতলার বই নয়, পড়লেই বুঝবেন, যেটা বইমেলাতে আসছে দ্বিতীয় সংস্করণ। সেখানেও আমাদের জীবনের যন্ত্রণা, দারিদ্র্য থেকে শুরু করে সংগ্রাম, ভালোবাসার মধ্যে ঢুকে পড়া, তথাকথিত আধুনিকতা, জীবন যন্ত্রণা, দাম্পত্যের সমস্যা, প্রেমের মধ্যে, ভালোবাসার মধ্যে ঢুকে পড়া ঘুণ পোকা, এই সমস্ত কিছুই তো সেখানে রয়েছে। সেটাও কি বটতলার বই? না না, আমি বটতলার উপন্যাস, বটতলার লেখালেখি কোনোদিনই করিনি। কিন্তু হ্যাঁ, সেখানে তো ভ্যাকসিন নেই। 2013 সালের বইটাতে তো আর ভ্যাকসিন, সেই সময় তো করোনা প্ল্যান্ডেমিক আসেনি। তবে হ্যাঁ, জীবনে তো অন্য সমস্যা ছিলই, সেসব তো থাকবেই, সেগুলো বারবার করে ফিরে এসেছে। দ্রৌপদী নামটি একটি ধর্ষিতা নারীকে নিয়ে, হ্যাঁ, এই সময়ের লেখা কিন্তু। তবে হ্যাঁ, দ্রৌপদীর অনুষঙ্গ সেখানে এসেছে, আসতেই হবে, যেহেতু নাম দ্রৌপদী। যাই হোক, তো যারা আমার পাশে থাকতে চান, মনে করেন যে না, মানে ওই কেউ কেউ আর আর্থিক সাহায্যের কথাও বলেন, সেদিন তাদের দোষ দিই না। তারা হয়তো আমার হয়তো কেন, তারা আমাকে ভালোবেসেই বলেন যে আমার তো এই যে দৌড়ঝাঁপ করা ইত্যাদি ইত্যাদির জন্য তো একটা খরচ আছে বা একটা তো ব্যয় হয়। তাদেরকে আমি সবিনয়ে বলি, আপনারা এই অর্থটা আমাকে সরাসরি না দিয়ে বই কিনুন। শুধু আমার বই নয়, ভালো বই যেটা আপনাকে ভাবাবে, বই কিনুন। কারণ নিউ ওয়ার্ল্ড অর্ডারের ক্ষেত্রে কিন্তু বই, কাগজের বই একটা বড় রকম ওদের কাছে বাধা বা প্রতিপক্ষ। তাই ওরা ছলে বলে গ্লোবাল ওয়ার্মিংয়ের নাম করে, কার্বন এমিশনের নাম করে ওরা কিন্তু কাগজের বইকেও লোপাট করে দেওয়ার ছক কষে ফেলেছে। থাকবে শুধু ই বুক, থাকবে শুধু অনলাইন, যাতে করে টোটাল কন্ট্রোল করা যায়। কাগজের বইয়ের ওপর কিন্তু কন্ট্রোল করা যায় না। এই মুহূর্তে যদি আমি দেখিয়ে দিয়েছি আগেও, ফেসবুকে আমি আমার অমৃতস্য পত্রা দ্বিতীয় খণ্ড থেকে কিছু পাতা আমি ছবি তুলে পাঠিয়েছিলাম। সেখানে কিছু গ্রাফ ছিল, কিছু চার্ট আছে, আপনারা জানেন। সঙ্গে সঙ্গে আমার অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছিল। হ্যাঁ, এটাই বাস্তব। অর্থাৎ কি, সেগুলো যদি অনলাইনে দেওয়া হয়, ফেসবুকে দেওয়া হয়, ফেসবুক ব্লক হয়ে যাবে, ওয়েবসাইট উড়িয়ে দেবে ওরা। কিন্তু কাগজের বইয়ের ওপর ওদের কন্ট্রোল থাকে না। তাই অনেক তথ্য, অনেক কিছু যেটা বইয়ে লেখা যায়, ফেসবুকে লেখা যায় না, বলা যায় না। এই ফেসবুকে লাইভের ক্ষেত্রে আমি দেখেছি, ভিডিওর ক্ষেত্রে ওদের এআইটা ততটা সেরকমভাবে এখনও ইমপ্রুভ করেনি, তাই পড়া যাচ্ছে। ফেসবুকে লেখা যাচ্ছে না, লিখে দিলেই ব্লক করে দেবে অ্যাকাউন্ট, আপনারা সেটা ভুক্তভোগী। আবার ইউটিউবের উল্টো কেস, ইউটিউবে তো লেখালেখির জায়গা নয়, ওটা তো বলার জায়গা। ওখানে তাই আবার এআইটা স্পিকিংয়ের ক্ষেত্রে, ভয়েসের ক্ষেত্রে অত্যন্ত জোরদার। তাই আমার প্রথম চ্যানেল উড়িয়ে দিয়েছে, এবং এই চ্যানেলেও দুটো ওয়ার্নিং ইতিমধ্যেই, স্ট্রাইক ইতিমধ্যেই আমি পেয়েছি। বুঝতে পারছেন তো? এই হলো ওদের মানে ষড়যন্ত্র বা ছক। আগামীতে এটা আরও জোরদার হবে। আমার দৃঢ় বিশ্বাস, ফেসবুকের এই যে এখন আমি যেটা বলতে পারছি লাইভে, যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভয়েসের ক্ষেত্রে অতটা জোরদার নয়, সেটা ওরা আগামীতে জোরদার করবে, আমি নিশ্চিত। তখন আর এটাও বলা যাবে না। তখন কি থাকবে? বই থাকবে। তাই বই কিনুন। আমি বারবার করে বলেছি, এই বইয়ের একটা অংশ 10% হোক, 8% হোক, সেটি লেখক পান রয়্যালটি। বাকি বই বাঁধাই করে যে কর্মীটি, তার কাছে যায়। যে ডিটিপি করে তার কাছে যায়। ছোট প্রকাশক আমার বইগুলো কখনো বড় প্রকাশক করে না। আগে করতো কেউ কেউ, এখন না। এখনকার আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, ছোট প্রকাশক ছাড়া বই করব না। তো সুতরাং ছোট প্রকাশকরা উপকৃত হন। এইভাবে বই শিল্পটা বেঁচে থাকে। অন্তত আমার দিক থেকে তো আমি এই ভূমিকাটা পালন করতে পারি। বাকিরা কি করছেন এটা তাঁদের ওপর। তাই আমি ইবুক করব না বলে ঠিক করেছি আমার জীবদ্দশায়। ইবুক করলে অনেক বেশি উপার্জন হয়, অনেক বেশি পৌঁছয়, অনেক বেশি বিক্রি হয়, আপনারা জানেন। কিন্তু আমি সেটা করব না, অনেকেই বলেছেন, কিন্তু আমি করব না। তো যাই হোক, এটা গেল এই অংশটি। এবারে আসি
গ্রামের মানুষের কাছে আমরা পৌঁছতে পারছি না। তাই একটা সময় লকডাউন ছিল, পৌঁছানো ইচ্ছে থাকলেও যেত না। এখন তো সমস্যা নেই। তাই আমি বারবার করে অনুরোধ করব সহযোদ্ধাদের, আমার পক্ষে সত্যি একা আমি কত জায়গায় ছুটে যাব। আমি প্রতিদিন দুঃসংবাদ পাচ্ছি। বারবার মনে হচ্ছে যে যদি আগে জানানো যেত। সেই মানুষগুলো বারবার আমায় বলছে যদি আগে আপনি আসতেন, কারণ এটা যে বাধ্যতামূলক নয় সেটা পর্যন্ত ওদের কেউ বলেনি। রাজনৈতিক দল বলেনি, নেতা বলেনি, কোনো চিকিৎসক বলেননি, কেউই বলেননি। ওরা এটাকে বাধ্যতামূলক ভেবেই নিয়েছে, না হলে ট্রেনে বাসে উঠতে পারবে না। আমি গ্রামের কথাই বলছি। গ্রামের সিংহভাগ মানুষ কিন্তু প্যানিকে নেননি, তারা এই সব কারণেই নিয়েছেন। আমার বাস্তব অভিজ্ঞতা তাই বলছে। আমি নিজে দেখে এসেছি, শুনে এসেছি, সবাই এটাই বলেছেন। তো এদের কাছে তো আমরা পৌঁছতেই পারিনি। কিন্তু এখনও তো অনেক ভ্যাকসিন আছে, ডেঙ্গু ভ্যাকসিন বাকি আছে, MMR ভ্যাকসিন দেওয়া হচ্ছে, আপনারা জানেন। তো এই ভ্যাকসিনগুলো তো আসবে, ম্যালেরিয়া ভ্যাকসিন আসবে। তো আমরা যদি গ্রামের মানুষের কাছে পৌঁছতে না পারি, শুধু এই অনলাইনেই সীমাবদ্ধ থাকি, অনলাইনের অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। বারবার করে বলি, এই যে গণেশ মণ্ডলের সঙ্গে তো আমার অনলাইনেই আলাপ, বা এই যে বিশ্বজিৎ বা সুব্রত, তাই তো অনলাইনের মাধ্যমেই তো ওদের পেয়েছি। তো এইরকমভাবে আরও যদি আমরা গ্রামেগঞ্জে ছুটে যাই, আরও মানুষের কাছে যাই, তাহলে অনেক বেশি করে আমরা ছড়াতে পারবো। আর আরেকটি সমস্যা হলো কি বলুন তো, আমার যেটা মনে হয়েছে এটা ইউরোপে ঘটেছে, আমাদের দেশে এখনও সেভাবে ঘটেনি। ব্যতিক্রম ক্রমবত একমাত্র চিকিৎসক পথে নামার, মানে আমি ফার্মা কোম্পানির কথা, মানে মডার্ন মেডিসিনের কথা বলছি। সেই মাননীয় তরুণ কোঠারি পথে নেমেছেন, আমি যতদূর জানি উনি সোচ্চার হয়েছেন। তো এছাড়া আমি কিন্তু তেমন কাউকে দেখিনি। তো লেখালেখির জন্য রয়েছেন অনেকেই, লেখালেখি করছেন, ওয়েবিনার করেছেন অনেকেই, এখনও করছেন। শয়ে শয়ে ওয়েবিনার হয়েছে। আমি ওয়েবিনারে অনেকে থাকার আমন্ত্রণ জানিয়েছেন, আমি থাকিনি। আমার কাছে সেটা গুরুত্বপূর্ণ বলে মনে হয়নি। যাই হোক, যার 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 কাছে যেটা গুরুত্বপূর্ণ সেভাবেই প্রচার করুন, কোনো সমস্যা নেই। কিন্তু যেটা ইউরোপের ক্ষেত্রে ঘটেছে সেটি আমাদের দেশে সত্যি ঘটেনি। আমি এক এক করে আসছি, কেন ঘটেনি, ঘটলে ভালো হতো। আমি এখনও আশা ছাড়িনি, কারণ আমাদের আশা ছাড়লে তো হবে না। ইতিমধ্যে দেখবেন আরেকটা ডেভেলপমেন্ট, মেইন স্ট্রিম মিডিয়া আবার কিছু কিছু লেখালেখি বের করছে। যখন প্যানিক নেই, আদৌ মানুষ আর ভয় পাচ্ছে না, ওরা বুঝতে পেরেছে। তাই এখন আবার ওরা দেখা যাচ্ছে যে কিছু লেখালেখি ওরা মানে আনন্দবাজার বলুক, অমুক জায়গায় বলুন, সেসব জায়গায় লেখালেখি বেরোচ্ছে, আপনারা ছড়াচ্ছেন। তো প্যানিক নেই এখন। এখন কি করবে ওরা? এখন ওরা প্যানিক নেই, তাই এখন ওরা প্যানিকের বিরুদ্ধে মানে বলাচ্ছে বা বলছে, এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। তো এই যে প্যানিক নেই, মনে রাখবেন এর পেছনে দুটো বিষয় কাজ করছে। একটা হলো জনতার অভিজ্ঞতা, তারা হাড়ে হাড়ে টের পেয়েছেন অবশ্যই। আরেকটা হলো সময়, টাইম ইজ এ ফ্যাক্টর। আর একটা হলো অবশ্যই আমাদের সমবেত প্রচার, আমাদের সমবেত লড়াই, অনলাইন অফলাইন সব কিছু মিলিয়ে আমাদের সমবেত লড়াই। তাহলে মেইন স্ট্রিম মিডিয়া এখন দেখবেন ড্যামেজ কন্ট্রোলে নামবে। এই বারবার করে বলেছি, ড্যামেজ কন্ট্রোলে নামবে। এবং বেশ কিছু চিকিৎসক আছেন, আপনারা জানেন, যাদের একটা সম্মান আছে, প্রতিপত্তি আছে, তাদের তাদের একটা মেইন স্ট্রিমের প্রতি মোহও আছে, আকর্ষণও আছে। কারণ মেইন স্ট্রিম থেকে জনপ্রিয়তা পাওয়া যায়, মানে বেশি মানুষের কাছে পৌঁছয়, জনপ্রিয়তা পাওয়া যায়, খ্যাতি পাওয়া যায়, অন্যান্য সুযোগ সুবিধে পাওয়া যায়। তাই মেইন স্ট্রিমের মোহ তারা ছাড়তে পারেন না। এটা সব পৃথিবীর সর্বত্র এরকম চিকিৎসক আছেন। তাই তারা সবাই তো আর অ্যান্ড্রিউ ওয়েকফিল্ড নন যে তারা প্রতিবাদে সামিল হবেন এবং মেডিকেল লাইসেন্সটি খোয়াতে হবে। এরকম পর্যায়ের সিচুয়েশন সবার থাকে না, পারিবারিক সমস্যা থাকে, অনেক রকম ফ্যাক্টর থাকে। তবুও আমি ইতিবাচক দিক এটাই বলবো যে অল্প হলেও আমরা এগোতে পারছি। কিন্তু দুঃখের বিষয়, এই এগোনোর গল্পগুলো যখনই ভাবি আমি, যেইমাত্র আমি গ্রামগুলোতে ঢুকে পড়ি, তখন দেখি যে এইসব চিকিৎসক বলুন, আমি বলুন, আপনি বলুন, এদের কাউকেই এরা চেনে না। এদের কোনো লেখালেখি, কোনো ওয়েবিনার, কোনো পোস্ট, কোনো কিছুই এদের কাছে পৌঁছয়নি। তবে আমরা কি করলাম? শহরেই আবদ্ধ থেকে গেলাম, তাই নয় কি? নগরেই আবদ্ধ থেকে গেলাম। নগর কেন্দ্রিক আমাদের এই প্রচার সচেতনতা যন্ত্রণা হয়।
গ্রামই ভারতবর্ষের স্তম্ভ এবং লড়াইটা গ্রাম থেকেই আসবে বলে আমি বিশ্বাস করি। যদি কেউ প্রতিরোধ করে আগামীতে সেই গ্রাম থেকেই এই প্রতিরোধ উঠে আসবে, অথচ সেই গ্রামেই আমরা পৌঁছতে পারছি না। তা এই কারণেই আমি এই কর্মসূচিগুলো আগামীতে গ্রামে যাওয়ার কর্মসূচি আরও বেশি বেশি করে নিয়েছি এবং নেব এবং নিতে থাকব। কোনো থ্রেট, কোনো কিছু বিভিন্নভাবে হোক, সে ইন্টারনেট কল হোক, ইন্টারনেট থেকে মেসেজ করে হোক, আমাকে টলাতে পারবে না, আমি পরোয়া করি না। আচ্ছা, এইবারে আসছি, অনেকের কমেন্ট আমি এর মধ্যে এসেছিল, আমি দেখতে পেলাম না, উড়ে গেল। কে যেন হাওড়া থেকে কেউ একজন কমেন্ট করেছিলেন, আমি তাকে দেখতে পেলাম না, কমেন্টটা উড়ে গেল। যাই হোক, আরেকবার করলে আমি হয়তো দেখতে পাবো। এবারে আসছি আমি পরবর্তী অংশে, দ্বিতীয় অংশে আসছি। এক বিখ্যাত বিজ্ঞানীর লড়াই। ইতিমধ্যেই আপনারা অ্যান্ড্রিউ ওয়েকফিল্ডের লড়াইয়ের কথা শুনেছেন। তাকে নিয়ে আমি একটি ভিডিও করেছি, ইউটিউবে আছে। যে কোনো দিন ওটা কমিউনিটি স্ট্রাইকে পড়তে পারে এবং উড়িয়ে দিতে পারে, তাই আপনারা ওটা ডাউনলোড করে রাখবেন। যারা দেখেন, অনেকেই ডাউনলোড করে রেখেছেন, তারা অবশ্যই ডাউনলোড করে রাখবেন এবং যাতে করে পরবর্তীকালে এটা থাকে, কারণ আমার স্পেস নেই ফোনে, আমি ভিডিও ডাউনলোড করতে পারি না, কটাই বা ডাউনলোড করব, সম্ভব হয় না আমার পক্ষে। তো আজকে বলবো কার কথা। আমাদের ভারতবর্ষে এখনো পর্যন্ত আমার জানা নেই কোনো বিজ্ঞানী ফার্মা কোম্পানি, ফার্মা লবির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মেডিকেল লাইসেন্স হারিয়েছেন বা জেলে গেছেন, কারারুদ্ধ হয়েছেন। আমি ফার্মা লবির, আমি মডার্ন মেডিসিনের চিকিৎসকের কথা বলছি, আমার কিন্তু জানা নেই। দেবেন্দ্র বালহারাকে শ্রদ্ধা করি আমি, উনি মানুষের একদম পথে নেমে লড়াই করেছেন। উনি আসছেন পশ্চিমবঙ্গে, যদ্দূর শুনেছি, আলাপ করার ইচ্ছে তো রয়েছেই, দেখি যদি আমি যেতে পারি, যদি না আমার সেই সময় কোনো গ্রামে কোনো কর্মসূচি থাকে। তো কিন্তু উনি তো মডার্ন মেডিসিনের সঙ্গে যুক্ত নন যদ্দূর জানি। ওনাকে পুলিশ লকআপে রাখা হয়েছিল, আমি সেটা জানি ভালো করে। আমি ওকে নিয়ে অনেক ভিডিও করেছি, লাইভ করেছে। মাননীয় তরুণ কোঠারি, তার বিরুদ্ধে আদালতে কেস আছে, মামলা আছে, আমি যদ্দূর জানি। ঠিক আছে, সে আমাদের বিরুদ্ধেও রয়েছে, সেটাও আমার সহযোদ্ধারা জানেন। কিন্তু আমি বলতে চাইছি যে মেডিকেল লাইসেন্স চলে গেছে এবং কারাবরণ করেছেন 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, এরকম চিকিৎসক কি আমাদের মধ্যে আমরা পেয়েছি? না, আমি কিন্তু তথ্য হিসেবে জানতে চাইছি। আমি আদৌ এটা বলিনি যে এরকম হলে তবেই তিনি প্রতিবাদী, তবেই তিনি সোচ্চার প্রতিবাদী, নইলে নন, তেমনটা কিন্তু আমি বলিনি। আমি তথ্য হিসেবে জানতে চাইছি। যদি থাকে আমাকে অনুগ্রহ করে জানাবেন। তাকে নিয়েও তো আমার কিছু দায়িত্ব আছে, আমাদের কিছু দায়িত্ব আছে, তাকে ছড়িয়ে দেওয়া, পৌঁছে দেওয়া। যেমন করে আমি তরুণ কোঠারি, মাননীয় তরুণ কোঠারির কথা বলেছি, ভিডিও করেছি, এবং দেবেন্দ্র বালহারাকে নিয়ে ইউটিউব করেছিলাম, সেই চ্যানেল তো উড়িয়ে দিয়েছে। দেখি ভিডিওটি আবার যদি কারো কাছে থাকে আবার আমি আপলোড করব, সেটা আপনারা জানেন। আজকে আমি বলবো এমন এক বিজ্ঞানীর কথা, অ্যান্ড্রিউ ওয়েকফিল্ডের কথা আপনারা জানেন। আজকে বলবো জুডিথ মিকোভিটসের কথা। হ্যাঁ, আপনারা তার নাম শুনেছেন। আমার অমৃতস্বপুত্র দ্বিতীয় খণ্ডে তার কথা রয়েছে সবিস্তারে। বইটি দ্বিতীয় সংস্করণ হচ্ছে, যাদের ইচ্ছে আছে, জানতে চান, সাধ্য আছে, তারা সংগ্রহ করবেন, বইমেলাতেই আসছে। কিন্তু তার জীবনের সম্পূর্ণ অধ্যায়টা তো, সম্পূর্ণ অধ্যায় তো সম্ভব নয়, লাইভেও সম্ভব নয়। উল্লেখযোগ্য অংশ, লড়াইয়ের উল্লেখযোগ্য অংশগুলো তো পুরোটা ওখানে বলিনি। হ্যাঁ, ওখানে যা যা বলেছি সেটা বলেছি, সেটা এখানে আমি লাইভে সেটা বলবো না। লাইভে আমি আরেকটা অংশ বলবো, কারণ পুনরাবৃত্তি হয়ে যাবে, লাইভ দীর্ঘ হয়ে যাবে। ওখানে আমি অন্য অংশগুলো বলেছি। এটা করোনা ভ্যাকসিনের সঙ্গে রিলেটেড অংশ, লড়াইয়ের সঙ্গে সেই অংশগুলো বলেছি, কিন্তু আজকে আমি অন্য অংশটি বলবো। আর প্রসঙ্গত আপনাদের বলি, ইউরোপ আমেরিকায় ফ্রন্টে থেকে বেশ কিছু বিজ্ঞানী লড়াই করেছেন, তাদের কথাও আমি কিন্তু দ্বিতীয় খণ্ডে বলেছি। যেমন রবার্ট এস ম্যান্ডেলসন, তিনি
1970-80 দশকেই মনে রাখবেন, হোমিওপ্যাথিতে তো ভ্যাকসিনের বিরোধিতা থাকেই, আপনারা জানেন, স্বাভাবিকভাবেই থাকবে, এবং এটাকেই ওরা টার্গেট করে। ওই জন্য হোমিওপ্যাথির প্রসঙ্গ আমি তুলি না, আয়ুর্বেদের প্রসঙ্গ আমি তুলি না, ইচ্ছে করেই তুলি না। আমি পরবর্তীকালে সময় সুযোগ পেলে আমি সে বিষয়ে আলোকপাত করব। কিন্তু এখন যে লড়াইটা আমাদের এই মুহূর্তে ফার্মা কোম্পানির চাপিয়ে দেওয়া ভ্যাকসিনের বিরুদ্ধে, তাই তার মোকাবিলা করতে গেলে ফার্মা কোম্পানির বিজ্ঞানী এবং চিকিৎসকদের দ্বারা প্রশিক্ষিত, মানে আমি বলতে চাইছি মডার্ন মেডিসিনের চিকিৎসকদের কেই সামনে আনতে হবে, তাদের গবেষণায় বারবার করে তুলে আনতে হবে, তবেই কিন্তু মুখটা বন্ধ করে দেওয়া যাবে, যাকে বলা হয় জবাব দেওয়া যাবে। তাই মনে রাখবেন, রবার্ট এস মেন্ডেলসনই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম মানে একজন উল্লেখযোগ্য অ্যান্টি ভ্যাক্সার। আগে হ্যাঁ, উনি সরাসরি ভ্যাকসিনের বিরোধিতা করেছেন। ইলিনয়েস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, গবেষক, এছাড়া বড় বড় পদে ইউরোপের বড় বড় পদে তিনি অধিষ্ঠিত ছিলেন, এই শিশু বিশেষজ্ঞ। এবং এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি আমি অমৃত শপথ দ্বিতীয় খণ্ডে, তার বইপত্র থেকে শুরু করে তার কার্যকলাপ নিয়ে। তিনি কি বলেছিলেন জানেন? তিনি বলেছিলেন এই মডার্ন মেডিসিন বা অ্যালোপ্যাথির যদি 90% ওষুধকে এবং যন্ত্রপাতিকে যদি চিরকালের জন্য পৃথিবী থেকে, এবং চিকিৎসকও মানে চিকিৎসক, ঔষধ এবং যন্ত্রপাতি, ইনস্ট্রুমেন্টস কে যদি পৃথিবী থেকে একেবারে উপরে ফেলা যায়, মানে পুরোপুরি মানে ভ্যানিশ করে দেওয়া যায়, তাহলে পৃথিবীটা বসবাসের উপযোগ্য হবে। ভাবতে পারেন, 100% বলেননি, তাই ভাগ্য আর কি, কিন্তু তিনি নিজে মডার্ন মেডিসিনের চিকিৎসক হয়ে বলেছেন 90%কেই তুলে ফেলতে হবে, উপরে ফেলতে হবে একেবারে। কি বুঝলেন? তাহলে 100% বাদ দিলে আমরা কিন্তু খুব একটা হারাচ্ছি না, তাই না? 10% মাত্র হারাচ্ছি। ভেবে দেখবেন, ভাবার সময় আছে এখনো, খুব দেরি হয়ে যায়নি এক্ষেত্রে, কারণ আপনার শরীরটি আপনার। যাই হোক, তো সেই জন্য তাকে কম গঞ্জনা শুনতে হয়নি। আমি রবার্ট মেন্ডেলসনের কথা এখানে বলছি না, আমি মনে পড়ে গেল তার। এছাড়াও আমি উল্লেখ করেছি ডোলোরাস কাহিলের কথা উল্লেখ করেছি দ্বিতীয় খণ্ডে। এছাড়াও আরেকজন রাজনৈতিক নেতা যিনি সত্যিকারের লড়েছেন আমেরিকায়, সেনেটর কেনেডি, পুরো নামটা মনে নেই, উনি হচ্ছেন জেফ কেনেডি, মানে জানেন নিশ্চয়ই যে যাকে হত্যা করা হয়েছিল কেনেডি, সেই আমেরিকান রাষ্ট্রপতি কেনেডি, তার ভাইপো। তিনি কিন্তু লড়েছেন, এখনও লড়ে যাচ্ছেন। তাকে নিয়ে বিস্তারিত আলোচনা রেখেছি আমি অমৃত শপথ দ্বিতীয় খণ্ডে, তার উদ্ধৃতি দিয়ে তিনি কি বলেছেন, কিভাবে লড়াই করেছেন। আমাদের দেশে এমন কোনো রাজনৈতিক নেতা আছে, কোনো এমপি আছে, এমএলএ আছে, যিনি এই কেনেডির মতো লড়াই করছেন? নেই, পাবেন না। উনি কিন্তু লড়াই করে চলেছেন। এবং আমেরিকাতে যে ভ্যাকসিন পাস, মানে যেটা বাধ্যতামূলক ম্যান্ডেট, যেটা বাইডেন আনতে চেয়েছিলেন, বাইডেন জানেন নিশ্চয়ই, সেটাকে রুখে দেওয়ার পিছনে কিন্তু এই কেনেডির একটা বড় অবদান আছে। তাকে সম্মান জানাই। এই সময়ে এই মানুষগুলোকে আমি কখনো ভুলবো না, তাদের সম্মান জানাবো। গ্রামে গঞ্জ থেকে শুরু করে প্রতিটি মানুষ, শুধুমাত্র কেনেডি নন, গ্রামে গঞ্জে অনেকের সঙ্গে আমার দেখা হচ্ছে, তারা তাদের মতো করে লড়ছেন। তো যাই হোক, এইখানে আমি বলছি জুডিথ মিকোভিটসের লড়াইয়ের কথা। আপনারা সাম্প্রতিককালে কেবলমাত্র করোনা প্যান্ডেমিকের সময় তার নামটা শুনেছেন, সম্ভবত বাঙালিদের মধ্যে আমি প্রথম লিখেছি, মানে সম্ভবত কেন, নিশ্চিতভাবেই কোনো বইপত্রে মানে আমি যে শব্দ টার্ম ব্যবহার করেছি, যে বিষয়গুলো এনেছে বাংলা সাহিত্যে, এই বিষয়গুলো আগে কখনো আসেনি, করোনাও আসেনি, আসবেই বা কোথা থেকে। আর করোনা আসার পরেও তো আমি সেরকম কোনো লেখালেখি চোখেই আমার পড়েনি। আপনারাই মানে সহযোদ্ধারা যতটুকু লিখছেন ততটুকুই, তার বাইরে মেন স্ট্রিম কবি সাহিত্যিক বলুন, কফি হাউস কেন্দ্রিক কবি সাহিত্যিক বলুন, কারো লেখাতে আমি এসব পাইনি। তো যাই হোক, তো সেই জুডিথ মিকোভিটস ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় এবং পরবর্তীকালে ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত। তিনি ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন এবং বিখ্যাত ভাইরোলজিস্ট,
এবং মাস্কের ব্যাপারে তিনিই কিন্তু প্রথম সোচ্চার হয়েছিলেন এবং অ্যান্টনি ফাউচির বিরুদ্ধে তিনি সোচ্চার হয়েছিলেন। মাস্ক পরলে যে উল্টে শরীরের ক্ষতি হতে পারে, তিনি কিন্তু একজন বিজ্ঞানী হিসেবে প্রথম সোচ্চার হয়েছিলেন তার রিসার্চ পেপারে, যে রিসার্চ পেপারটিকে ফাউচি চেপে দেয় সেটা তিনি অভিযোগও করেন। এবং তিনি এই প্রথম এই বিষয়টিকে সোচ্চার করেন এবং বলেন যে এই মুখোশ ঘন ঘন যদি আপনি পরেন, এই মাস্ক যদি ঘন বেশিক্ষণ ধরে পরেন, তাহলে কি হবে, আপনার শরীরের মধ্যে যে ভাইরাস আছে, যে ব্যাকটেরিয়া আছে, আপনারা জানেন আমাদের শরীরে কম নয় করেও 38 ট্রিলিয়ন ব্যাকটেরিয়া আছে, 5 বিলিয়ন বা তার কাছাকাছি ভাইরাস আছে। এবার আপনি যখন মাস্কটা ঘন ঘন পরছেন, বেশিক্ষণ ধরে পরছেন, টাইট করে পরছেন, আপনি আপনার শরীরকে কার্বন ডাইঅক্সাইডই ফিড করছেন, মানে অক্সিজেন কমে যাচ্ছে আপনার রক্তে, আপনার শিরায় উপশিরায় ধমনীতে। তার ফলে কি হচ্ছে, আপনার শরীরে হাইপার ক্যাপনিয়া, আপনার ফুসফুসে হাইপার ক্যাপনিয়া বলে একটা ইনফেকশন হচ্ছে, যেটা কম অক্সিজেনের জন্য হয়, তার থেকে ইনফেকশন, এবং এই কারণেই অনেক মানুষের মৃত্যু হয়েছে করোনাকালে। সেগুলোকে ওরা করোনা মৃত্যু বলে চালিয়ে দিয়েছে, সেটা আমরা জানি। তো যাই হোক, তো এই প্রসঙ্গ, এই ব্যাপারগুলো কিন্তু উনি প্রথম তুলেছিলেন। তো এই বিষয়গুলো রয়েছে দ্বিতীয় খণ্ডে, কম বেশি বিস্তারিত রয়েছে, আপনারা পড়বেন। তো কিন্তু এই লড়াইটা কি একদম তিনি এই প্রথম শুরু করলেন? না 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 না, ফার্মা কোম্পানির বিরুদ্ধে লড়াই কিন্তু তার অনেক আগে থেকে। এই জুডি মিকোভিচ 2011 সালেও জেল খেটেছেন, জেলে ছিলেন ফার্মা কোম্পানির কারণে, প্রতিবাদ করায়। হ্যাঁ, আমি তথ্য দিয়ে দেব, লিঙ্ক দিয়ে দেব, সেই ইতিহাসটা আজকে আপনাদের সঙ্গে ভাগ করে নেব, যাতে করে আপনারা ওকে প্রণাম করতে পারেন, সম্মান করতে পারেন। এসব প্রাতঃস্মরণীয় ব্যক্তিকে আমরা যেন না ভুলি। আমরা যারা রয়েছি, যারা লড়াই করছি, সেই সহযোদ্ধাদের কথা বলছি, পাঠকদের কথা বলছি, যারা বিভিন্নভাবে ছড়িয়ে দিচ্ছেন এই বার্তা, মানুষকে সচেতন করছেন। তো এই বিখ্যাত বিজ্ঞানী তিনি কি করেছিলেন? তিনি প্রথম বলেছিলেন, একটা রিসার্চ করে প্রমাণও করে দিয়েছিলেন, কি ভ্যাকসিনের মধ্যে 30% ভ্যাকসিন, মানে এই করোনা ভ্যাকসিনের আগেকার গল্প, ভ্যাকসিন কি নতুন, আগে থেকেও ছিল, তার মধ্যে নাকি সেগুলো রেট্রোভাইরাস ইনফেক্টেড। তার ফলে CFS বলে একটা রোগ ইউরোপ আমেরিকায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সেটা কি? ক্রনিক ফ্যাটিগ সিনড্রোম, CFS। হ্যাঁ, কেন? এটা কি? অর্থাৎ মানুষ ক্লান্ত হয়ে যায়, ব্যাপক ক্লান্ত হয়ে যায়, ক্লান্তি চলে আসে, শারীরিক পরিশ্রম করতে পারে না, ফিজিক্যাল লেবার করতে পারে না, শুধুমাত্র বসে থাকার কাজ। কি মিল পাচ্ছেন তো নিউ ওয়ার্ল্ড অর্ডারের সঙ্গে? কত পুরনো ছকবাজি বলুন তো। হ্যাঁ, ভ্যাকসিন এই কাজটিও করে, লেথার্জি, অর্থাৎ যাতে করে আপনি কায়িক পরিশ্রম, ম্যানুয়াল লেবারের যোগ্য না থাকেন, আপনি ক্লান্ত হয়ে পড়েন, সেই ছকবাজি ওরা বহুদিন আগে থেকেই করেছে। এখনও অনেকেই দেখবেন বলছে তারা দুর্বল হয়ে যাচ্ছেন এই অমৃত গ্রহণ করার পর, এবং অনেকেই ক্লান্ত হয়ে যাচ্ছেন, বেশি হাঁটতে পারছেন না আগে যতটা পারতেন। দিস ইজ CFS, ক্রনিক ফ্যাটিগ সিনড্রোম। জানি না আবার এর মধ্যে ফেসবুকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আবার লাগু হয়ে গেল কিনা, তাহলে তো ওই লাইভ উড়িয়ে দেবে, অ্যাকাউন্টও ব্লক হয়ে যাবে। পরোয়া করি না, আমার গ্রাম আছে, পথ আছে, আপনারা আমাকে খুঁজে নেবেন, তাও আমি জানি, এটুকু বিশ্বাস আছে। যারা আমাকে ভালোবাসেন বা এখনও মনে করেন যে আমি কিছু কাজ অন্তত করছি, যতটুকু সাধ্য করছে। তো কি ব্যাপারটা কি? উনি, আপনাদের তথ্য দিয়ে দিই, উনি একটি রেট্রোভাইরাসের কথা বলেন। রেট্রোভাইরাস কি, কীরকম, এটা নিয়ে পরবর্তীকালে আলোচনা করব। এই মানে সেই বিষয়ে আলোচনা করার স্কোপ এখানে নেই। তো জেনোট্রপিক মিউরিন লিউকেমিয়া ভাইরাস রিলেটেড ভাইরাস বলে তিনি এখানে উল্লেখ করা হচ্ছে, যেটি ক্রনিক ফ্যাটিগ সিনড্রোমের সঙ্গে যুক্ত। তো এই ভাইরাসটি নাকি
থাকছে, ইনফেক্ট করেছে এবং করে দেওয়া হচ্ছে, এটা ইচ্ছাকৃত বলেই উনি উল্লেখ করছেন তার রিসার্চ পেপারে, যে আপ টু 30% ভ্যাকসিন উনি সেই সময় দাবি করেছিলেন। আচ্ছা, তার ফলে কি হলো? তার ফলে উনি এটা নিয়ে সায়েন্স পত্রিকাতে একটা লেখাও, তার আর্টিকেলও বেরিয়েছিল। হ্যাঁ, বেশ কিছু পত্রপত্রিকায় তার রিসার্চ বেরিয়েছিল সেই সময়। ওই যেমন করে অ্যান্ড্রিউ ওয়েকফিল্ডের রিসার্চ বেরিয়েছিল ল্যান্সেট পত্রিকায়, সেই সময় অনেক গার্জিয়ান, অনেক অভিভাবক দেখে সতর্ক হয়ে যান। তারপরে এমএমআর ভ্যাকসিন আর সেভাবে দেওয়া আমেরিকা, ইউরোপের মানুষ আর নিতে চায় না। এখন আমাদের দেশে নিয়ে চালান করছে ওরা ব্যবসার ক্ষেত্র, গিনিপিগের ক্ষেত্র। ঠিক একই রকমভাবে এই বিখ্যাত বিজ্ঞানী জুডিথ মিকোভিটসের লেখাও বেশ কিছু বিশিষ্ট জার্নালে বেরিয়েছিল। আচ্ছা, এবার আমি শুধু ইন্ট্রোডাকশনটা পড়ে দিই আপনাদের, তারপরে আমি সংক্ষেপে মূল বিষয়টা বলবো, আপনারা এটা পড়ে নেবেন। আমি লিঙ্ক দেব, কারণ সবাই তো আর ইংরেজিটা সেভাবে পড়তে পারেন না বা সময়ও নেই, ওই জন্য আমি একটুখানি বাংলা করে দিচ্ছি। Judy Mikovits, who has been in the spotlight for the past 2 years after Science published controversial report by her group that tied a novel mouse retrovirus to chronic fatigue syndrome, is now behind bars. হ্যাঁ, গর্বের সঙ্গে খবর দিচ্ছে, লিঙ্ক দিয়ে দেব। 2011 সালের খবর এটি। তাকে জেলবন্দি করা হয়েছে, সেই খবরটি এই পত্রিকাটি দিচ্ছে। কেন না, তিনি এবং তার টিম একটি গবেষণাপত্র সায়েন্স বলে একটি পত্রিকাতে প্রকাশ করেছিলেন, জার্নালে প্রকাশ করেছিলেন, যেক্ষেত্রে তিনি বলেছিলেন যে ওই ভ্যাকসিনের মধ্যে এই রেট্রোভাইরাসটি রয়েছে। আর টু 30-40% ভ্যাকসিন ইনফেক্টেড এই রেট্রোভাইরাসের দ্বারা, যে ভাইরাসটি ক্রনিক ফেটিং সিনড্রোমের জন্য দায়ী, মানুষকে ক্লান্ত করে দিচ্ছে। তারপরে কি হলো? Sheriffs in Ventura County, California, arrested Mikovits yesterday on felony charges that she is a fugitive from justice. হ্যাঁ, ওনার বিরুদ্ধে আগেই সমন টমন জারি হয়েছিল, তো উনি পাত্তা দেননি, গুরুত্ব দেননি। তো তার ফলে নাকি ওই শেরিফ তাকে ফিউজিটিভ হিসেবে, মানে বিচার থেকে পালিয়ে বেড়াচ্ছেন, এই অজুহাতে তাকে 2011 সালে গ্রেপ্তার করে। তো যাই হোক, তো তারপরে তো এই যে গ্রেপ্তার, তার আগে অনেক ঘটনা ঘটে যায়। তার বিরুদ্ধে অনেক ফার্মা কোম্পানি তার বিরুদ্ধে চার্জশিট ফাইল করে বিভিন্ন রকম দালালকে দিয়ে, পলিটিক্যাল লিডারকে দিয়ে, এবং সেখানে তার পক্ষেও কিছু আইনজীবী ছিল যারা সেই সময়ে তার হয়ে লড়েছিলেন। যাই হোক, শেষ পর্যন্ত তিনি পরে মুক্ত হয়েছেন, কিন্তু কারাবাস তাকে তো করতে হয়েছে। 2011 সালে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, তাকে কারাবাস করতে হয়েছে। হ্যাঁ, বলাই বাহুল্য, তার মেডিকেল লাইসেন্সটিও থাকে না, কারণ তিনি যে কাজটি করেছেন তাতে করে মডার্ন মেডিসিন এবং ফার্মা লবি তাকে রাখবে কেন বলুন তো? তাহলে ভাবুন, এই ভ্যাকসিনের যে ক্ষতিকারক দিক, যেটা রবার্ট এস মেন্ডেলসন সোচ্চার হয়েছিলেন, উল্লেখযোগ্য চিকিৎসকদের মধ্যে প্রথম, সেটাকেই কিন্তু অ্যান্ড্রিউ ওয়েকফিল্ড কন্টিনিউ করেছেন। আরও অনেক চিকিৎসক আছেন, সবার নাম এই মুহূর্তে মনে পড়ছে না। আমি বলতে চাইছি যারা বিশিষ্ট, বেশি উল্লেখযোগ্য হয়েছেন, শিরোনামে এসেছেন, এবং যারা এই মিডিয়া, মেইনস্ট্রিম মিডিয়ার দ্বারা অপদস্থ হয়েছেন, মেইনস্ট্রিম চিকিৎসকদের দ্বারা অপদস্থ হয়েছেন, তাদের কথাই আমি আগে বলছি। সেই ধারাবাহিকতা লড়াই চালিয়ে গেলেন অ্যান্ড্রিউ ওয়েকফিল্ড ল্যান্সেট পত্রিকায় তার এমএমআর ভ্যাকসিনের গবেষণা দিয়ে, যেটাকে অটিজমকে তিনি বললেন। অটিজম আপনারা জানেন, সেই ভিডিওটি রয়েছে, আপনাদের অনেককেই হোয়াটসঅ্যাপে দিয়েছি। সেই অ্যান্ড্রিউ ওয়েকফিল্ড একটি ডকুমেন্টারি পর্যন্ত বানিয়েছেন এই এমএমআর ভ্যাকসিনের ওপরে। হ্যাঁ, সেটি এখন সোশ্যাল মিডিয়ায় আমরা ছড়িয়ে দিচ্ছি, আগেও অনেকে ছড়িয়েছেন। তো সেই ধারাবাহিকতা বজায় রাখলেন অ্যান্ড্রিউ ওয়েকফিল্ড। তারপর তার উপরে নেমে এলো শাস্তির খাঁড়া, অনেক হ্যারাস করা হলো, তার ডকুমেন্টারি কোথাও দেখাতে দেওয়া হয়নি। রবার্ট ডি নিরো চেষ্টা করেছিলেন প্রথমে, তারপরে কোনো একটা কারণে তার উপর চাপ আসে, তিনি আর রাজি হননি সেই ডকুমেন্টারি দেখাতে কোনো জায়গায়।
তাহলে ধারাবাহিকতা ওয়েকফিল্ড বজায় রাখলেন, তাই তো? তারপরে কে? এই মিকোভিটস। চলছে কিন্তু, দেখুন খেয়াল করে, চলছে চলছে লড়াইটা কিন্তু ওরা চালাচ্ছে কবে থেকেই, দেখুন খেয়াল করে। 1970 সালে যদি 70 দশকে 60-70 দশকে শুরু করেছেন রবার্ট এস ম্যান্ডেলসন, সেইখান থেকে লড়াইটা অ্যান্ড্রু ওয়েকফিল্ড হয়ে জুডি মিকোভিটসকে ছুঁয়ে ফেলেছে। তাহলে কেন ইউরোপে অ্যান্টি ভ্যাক্সার আন্দোলন কেন তীব্রতর হবে না বলুন তো? ইউরোপ আমেরিকায় কেন তীব্রতর হবে না আমাদের এখানে বলুন? ওই সময় 1970-80 দশকের কোনো ফার্মা কোম্পানির বা মডার্ন মেডিসিনের চিকিৎসক সরব হয়েছেন? পাবেন না খুঁজে। ইদানিংকালে, সাম্প্রতিককালে, মানে আমাদের কিছু আমি তো আবার ইংরেজি সাহিত্যের মানুষ, ট্র্যাজেডি এখানেই যে ইংরেজি সাহিত্যের মানুষে গ্রামেগঞ্জের লোক এখন ডাক্তার বলে মনে করছে। শুধু তাই নয়, ফেসবুকেও অনেকে আমাকে ডাক্তার বলে মনে করে। না না না, আমি ডাক্তার নই। হ্যাঁ, আমি একটা সাম্মানিক ডক্টরেট পেয়েছি, এই পর্যন্তই। সেটার কোনো গুরুত্ব আমার কাছে নেই। কেন নেই? ওটা না থাকলেও আমি যা ছিলাম এখনো তাই আছি, ম্যাটার করে না আমার কাছে। তো যাই হোক, তো নেই, এই কারণেই আমরা এখনো গিনিপিগ। বোঝাতে পেরেছি? এই কারণেই ইউরোপে যতটা আন্দোলন হয়েছে, আমেরিকায় যতটা আন্দোলন হয়েছে, দেখেছেন তো, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পথে বেরিয়েছে। আমাদের এখানে কত হাজার মানুষ পথে বেরিয়েছে? কয়েকশো, তাও 200-250 কখনো ছুঁয়েছে বলে আমি মনে করি না। আমি তো দেখিনি, আমি অনেক পথসভাতেই গেছি। কেন? চিকিৎসকরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, কারণ এটা মডার্ন মেডিসিনের বিষয়। চিকিৎসকদের উপর মানুষের ভরসা অনেক বেশি, সেটা কি আপনারা এতদিনেও টের পাননি? আর এই চিকিৎসকদের উপর ভরসা আছে বলেই তো ফার্মা কোম্পানি বলুন, যাই বলুন, এরা চিকিৎসকদেরকেই ব্যবহার করে। চিকিৎসকরা পিপি কিট পরে রোগী দেখে, ডবল মাস্ক পরে রোগী দেখে, না জেনেই। আমি বলছি না যে সবাই ইচ্ছে করে লেখে, আমাদের দেশের বেশিরভাগ চিকিৎসকই, কি বলবো আর, মার্জনা করবেন। যেমন বেশিরভাগ শিক্ষকের পড়াশোনা চাকরি পাওয়ার পরে কতটা করেন আমরা জানি, তেমন চিকিৎসকরাও মানে একবার বিবিএস এমডি করার পরে পড়াশোনা কতটা করেন। আর তার সেই সময় যেটা নোট ইম্পর্টেন্ট ছিল, কমন পেয়েছেন, পড়েছেন, ভালো রেজাল্ট করেছেন, বেরিয়ে গেছেন। তারপরে তো উপার্জনের পেছনেই ছুটে বেড়ান তারা, এক নার্সিংহোম থেকে আরেক নার্সিংহোম, রোগীর পর রোগী দেখেন আর টাকার পর টাকা কামান। তারা কি আর স্টাডি করেন, রিসার্চ করেন? কতিপয় হাতে গোনা মানুষ স্টাডি করেন, রিসার্চ করেন। যাই হোক, তো তার ফলে কি হয়েছে, এই ডাক্তারদেরকে ওরা সামনে রেখে, ডাক্তাররা কি মানুষের রূপে ভগবান, তাই না? মানুষের রূপে ভগবান, তেমনটাই প্রচার। অতএব ভগবানকে সামনে রেখেই যে সবচেয়ে বড় হত্যালীলা চালানো যাবে সে নিয়ে কোনো সন্দেহ আছে? কারণ ভগবানকে মানুষ সন্দেহ করে না, বিশ্বাস করে। তাই আমরা তোমাদের ভালো চাই, এই বিষয়টাকে সামনে এনে এই চিকিৎসকদেরকেই কিন্তু সামনে আনা হয়েছে। কিন্তু দুঃখের বিষয় এই, আমার ইউরোপ আমেরিকায় যেমন চিকিৎসকরা পথে নেমেছেন, সোচ্চারে যত সংখ্যায় পথে নেমেছেন, আমি কয়েকজনের নাম মাত্র বললাম, এবং রাজনৈতিক ব্যক্তিত্ব পর্যন্ত, ডোলোরাস কাহেলের কথা বললাম, উনিও কিন্তু আমেরিকায় জার্মানিতে একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, সোশ্যাল ডেমোক্র্যাট। তো যেভাবে পথে নেমেছেন, আমাদের দেশে সেটা ঘটেনি। তাহলে কি করে আমরা গিনিপিগ থাকবো না বলুন? তৃতীয় বিশ্ব কি আমরা শুধুমাত্র এই কারণে? অনেকগুলো কারণ দেখতেই পাচ্ছেন। গিনিপিগ এমনি এমনি হয় না, গাছে ফলে না। যে দেশের তথাকথিত বুদ্ধিজীবীরা, চিকিৎসকরা, গণ্যমান্য সম্মানীয় ব্যক্তি বলে যারা পরিচিত, তারা দায়িত্ব পালন করেন না, তারা নিজের আখের গোছাতে ব্যস্ত থাকেন, তাদের মধ্যে রিসার্চ করার আগ্রহ নেই, শুধু ভোগ সুখে নিজেদের নিমজ্জিত করে রাখেন, তা সেই দেশে জনগণের হাল তো এই হবে। আর জনগণ তাই স্বার্থ খুঁজবে, যে আমি গ্রামে গঞ্জে খুঁজে বেড়াচ্ছি, কি স্বার্থ আমার? নিশ্চয়ই এখানে আমার লাখ টাকা কোটি টাকার প্রফিট হচ্ছে। দিস ইজ দ্য মাইন্ডসেট। এটা তৈরি করা হয়েছে, মিডিয়া তৈরি করেছে, প্রতিষ্ঠান তৈরি করেছে। তো যাই হোক, তো এটা গেল লড়াইয়ের এই লাইভের দ্বিতীয় অংশ, যেখানে আমি জুডিথ মিকোভিটসকে নিয়ে
বললাম, তাকে সম্মান জানালাম। তিনি কিন্তু এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন, তার অবস্থানে থেকে লড়াই চালিয়ে যাচ্ছেন। অ্যান্ড্রিউ ওয়েকফিল্ড এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন। এবারে আসছি আমি এই খবরটির লিঙ্ক দিয়ে দেবো, আপনারা পড়ে নেবেন। এবারে আসছি এই অংশেরই আরেকটি অংশে, ড্যামেজ কন্ট্রোল। কিভাবে? এখন মানুষ বুঝতে পেরে গেছে, যারা লাইভ দেখছেন না, যারা লাইভ দেখেন না, যারা আমার সংস্পর্শে, আপনাদের সংস্পর্শে, আমার সহযোদ্ধাদের সংস্পর্শে এখনও আসেননি, তারাও কিন্তু নিজেদের পর্যবেক্ষণ দিয়ে বুঝেছেন। গ্রামের মানুষ তো অনেক আগেই বুঝেছিলেন এটা কত বড় একটা মিথ্যে। তারা সিম্পলি ওই কারণেই নিয়েছেন, ওই যে বাধ্যতামূলক বলে একটা মিথ্যে প্রচার করা হয়েছে, এই কারণেই নিয়েছেন। শহরাঞ্চলেরও কিছু মানুষ জীবিকার কারণে বাধ্য হয়ে নিয়েছেন, আবার যারা বেড়াতে যাওয়ার জন্য নিয়েছেন তাদের সম্পর্কে আমার কিছু বলার নেই, আমি আর কি বলবো বলুন। তো যাই হোক, তো তাহলে এখন কি হবে? স্বাভাবিকভাবে যেটা ঘটবে, প্রতিটি ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, তাই তো? আপনারা জানেন এটা সমাজবিজ্ঞানের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য। কি? এই যে ভ্যাকসিনটা কার? ফার্মা লবির, তাই তো? কে বানিয়েছে? যেমন কোভিশিল্ড বানিয়েছে সেরাম ইনস্টিটিউট। তো সেক্ষেত্রে কি হবে? একটা অংশের মানুষ, সবাই না হলেও একটা উল্লেখযোগ্য অংশের মানুষ এই মডার্ন মেডিসিনের ওপর শ্রদ্ধা হারাবেন, বিশ্বাস হারাবেন। তারা প্যানিকটা এবার উল্টো দিক থেকে হবে। হ্যাঁ, মডার্ন মেডিসিনের নাম শুনলেই অনেকে আটকে উঠবেন। এখন আমার কাছে প্রচুর মানুষ আসছেন, কমেন্টেও কেউ কেউ করেন, হোয়াটসঅ্যাপ করেন। তাদের সঙ্গে কথা বলে আমার তাই মনে হয় তারা অন্য পথ খুঁজছেন, অনেকে খুঁজেও নিয়েছেন, আপনারা জানেন। অর্থাৎ যেটাকে ওরা অল্টারনেটিভ মেডিসিন বলে, আমি কিন্তু অল্টারনেটিভ মেডিসিন বলি না, আমি বলি ওটাই সত্যিকারের মেডিসিন। ফুড ইজ দ্য গ্রেটেস্ট মেডিসিন, সেটা বহু আগেই হিপোক্রেটাস বলে গিয়েছেন। এ নিয়ে আমি ভিন্ন একটি লাইভ বা ভিডিও করব, ইচ্ছে আছে। দেখবেন, অবাক হয়ে যাবেন যে মডার্ন মেডিসিনের জনক বলে যাকে চিহ্নিত করা হয়, তিনি কিভাবে ওষুধ খেতে বারণ করে গেছেন। তালগোল পাকিয়ে যাবে, মনে হবে যে এই মানুষটি মডার্ন মেডিসিনের প্রতিষ্ঠিত, যিনি বারবার করে বলেছেন যে খাবারটাই ঔষধ। বারবার করে বলেছেন, বিভিন্নভাবে বলেছেন, ওষুধের দোকানকে বর্জন করতে বলেছেন বারবার করে, যদি হাতের কাছে খাদ্য পাও, উপযোগী খাদ্য পাও, তাহলে কেমিস্টের শপে যাওয়ার দরকার নেই, ওষুধকে ছুঁড়ে ফেলে দাও। শুধু তাই নয়, হপকিন্স কলেজের প্রতিষ্ঠাতা, বর্তমানে যেটি হপকিন্স কলেজ, এখন হপকিন্স ইউনিভার্সিটি, যেটি ওয়ার্ল্ডোমিটার চালু করে দেয় করোনা প্যান্ডেমিকের শুরুর মুহূর্ত থেকে, দেখবেন সুদানে এত কেস, এরিট্রিয়ায় এত কেস, চাঁদে এত কেস, চিলিতে এত কেস, মঙ্গোলিয়ায় এতগুলো কেস, এতগুলো পজিটিভ, যেখানে বেসিক হেলথ কেয়ার বলতে কিছু নেই, সেখানেও করোনা পজিটিভের এত তথ্য ওয়ার্ল্ডোমিটারে ভেসে আসে। সেই হপকিন্স ইউনিভার্সিটির আদি তো হপকিন্স কলেজ, তাই তো? তো সেই হপকিন্স কলেজের প্রতিষ্ঠাতা উইলিয়াম মসলার বহু আগেই বলে গেছেন। কি বলেছেন? চিকিৎসকদের দায়িত্ব জনগণকে শেখানো। কি শেখানো? টু টিচ দ্য মাসেস নট টু টেক মেডিসিন অ্যাট অল। মানুষকে এটাই শেখানো বা বোঝানো তারা যেন ওষুধ না খায়। কি অবাক হচ্ছে না? হ্যাঁ, এরাই হচ্ছে প্রাতঃস্মরণীয় চিকিৎসক। এদেরকে পায়ের তলায় পিষে পদদলিত করে দালাল চিকিৎসকদের প্রতিনিধি বানিয়ে নিয়েছে ফার্মা লবি এবং মহাজনী শক্তি। দালাল চিকিৎসকদের, কারণ এরা দালালি করতে শেখেনি। মেন্ডেলসন বলুন, অসলার বলুন, বা বর্তমানে যাদের নাম বললাম যারা লড়াই করে চলেছেন, এরা দালালি করতে শেখেননি, এরা সত্যের অনুসন্ধান করে গেছেন। হ্যাঁ, আপনারা কিন্তু মডার্ন মেডিসিনে বলতে যা বোঝেন, এটা উইলিয়াম মসলারও বলে যাননি, হিপোক্রেটাসও বলে যাননি, যার নামে সব চিকিৎসকরা এমবিবিএস করবার সময়, এমডি করবার সময় ওথ নেন, তাই তো? হিপোক্রেশিয়ান ওথ বলা হয়।
কি হাস্যকর না? যার নামে ওত নিচ্ছেন তাকেই পদদলিত করছেন। এই তো হয়ে আসছে। কি ভাবছেন হিপোক্রেটাসকে নিয়ে? ও তো পুরনো খ্রিস্টপূর্বাব্দের গল্প, সেটা কি এখন চলবে? এখন অনেক আধুনিক আধুনিক ব্যাপার হচ্ছে। উনি হলে এটাকেও সমর্থন করতেন? না না না, উনি পরিষ্কার বলে গেছেন যে বিজ্ঞান, যে চিকিৎসক পূর্বসূরীদের অগ্রাহ্য করে, তাদের কথা শোনে না, পাত্তা দেয় না, সেটা হলো বিষ। তাদেরকে বর্জন করুন বলে গেছেন। পূর্বসূরীদের সম্মান দিতে হবে, তাদের থেকে শিখতে হবে। তো যাই হোক, সেই প্রাতঃস্মরণীয় মডার্ন মেডিসিনের ফাদার বলে যাকে বলা হয়, হিপোক্রেটাসকে নিয়ে আমার ভিন্ন একটি লাইভ বা ভিডিও করার ইচ্ছে আছে। সময় হবে, হচ্ছে না। যারা জানতে চান, শিখতে চান, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ছড়িয়ে দিন। কারণ হিপোক্রেটাসকে নিয়ে ভিডিও করলে সম্ভবত ইউটিউব ওড়াবে না। তো যাই হোক, এবারে আসছি। এই কারণে কি করবে বলুন তো? ওরা ওই দালাল চিকিৎসকদেরকে ওরা ড্যামেজ কন্ট্রোলে নামিয়ে দেবে। কারণ কি? ওরা কি বলবে? সব ভালো ছিল আগেকার, সব ভালো ছিল, সব আগেকার যত ওষুধপত্র বেরিয়েছে, যত ভ্যাকসিন বেরিয়েছে, সব সুন্দর, একদম কোনো ত্রুটি নেই, সব কটা ভালো। শুধু এই করোনাটাই তাড়াহুড়ো করে হয়ে গেল, তো এটাতেই একটু হয়ে গেল ক্ষতি। নইলে মডার্ন মেডিসিনের কোনো বিকল্প হয় না, অ্যালোপ্যাথির কোনো বিকল্প হয় না, এটাই হলো সেরা। তাই এইরকম ড্যামেজ কন্ট্রোল ওদের করতে হবে। কারণ মানুষ যেভাবে মুখ ফেরাতে শুরু করেছে, এমন একটা সময় আসবে মানুষ ঘরে বসে মরবে, কিন্তু মডার্ন মেডিসিনের চিকিৎসকের কাছে যাবে না। আমি লিখে দিচ্ছি, বিলিয়ে নিন। আর যারা এখনো কনভিন্সড হননি, তারা দ্বিতীয় খণ্ডটি পড়ে নেবেন। এখানে তো এত কিছু বলা যাবে না। সেখানে আমি তথ্য দিয়ে, রীতিমতো ডেটা দিয়ে, লিঙ্ক দিয়ে দেখিয়ে দিয়েছি। পৃথিবীতে যখনই চিকিৎসক ধর্মঘট হয়েছে, ইসরায়েল বলুন, ল্যাটিন আমেরিকা বলুন, চিকিৎসক ধর্মঘট কিরকম? 7 দিন থেকে শুরু করে 15 দিন, 1 মাস, 2 মাস, 5 মাস, 6 মাস পর্যন্ত ধর্মঘট হয়েছে। এরকম নজির আছে বিশ্বের ইতিহাসে। চিকিৎসকরা দাবি দাওয়া বাড়ানোর জন্য ধর্মঘট করেছেন। ভার্মালবি অবশ্যই সেখানে ছিল মদত। যাই হোক, সে সময় কি হয়েছে বলুন তো? সেই সময় মৃত্যু হার কমে গেছে, ডেথ রেট কমে গেছে। এই তথ্য ওরাও অস্বীকার করতে পারে না। আছে তথ্য, আমি দিয়ে দিয়েছি। তাহলে কি করে হলো? যেটাকে আপনারা জীবনদায়ী, প্রাণদায়ী বলে মনে করছেন, তা সেই বেশি দিনের ঘটনা নয়, 1970-এর ঘটনাও, 70 সাল 80 সালের ঘটনাও আছে, তার আগেও আছে এই চিকিৎসক ধর্মঘট। হ্যাঁ, তাহলে তখন কি করে উল্টো হওয়ার কথা ছিল না? কাতারে কাতারে মানুষ মরে যাওয়ার কথা ছিল না? But they didn't die. Why didn't they? প্রশ্ন করবেন না? তো যাই হোক, সুতরাং ওরা জানে, ওরা একটা বালির ওপরে তৈরি করা রাজপ্রাসাদের ওপরে বসে আছে, যেটা পুরোটাই প্রচার, ফান্ডিং, ভীতি প্রদর্শন। ডাক্তাররা কি হারে ভয় দেখায় সেটা কি জানেন আপনারা? হ্যাঁ, ও নিয়ে পরে ভিডিও করব। আপনার কিছুই হয়নি এমন একটা কিছু বলে দেবে না, আর আপনি তো ভগবান বলে মনে করেন। এত এত টেস্ট করিয়ে দেবে, আপনি টেস্ট করতে করতেই ফতুর হয়ে যাবেন। ব্যতিক্রম নমস্য, ব্যতিক্রমী চিকিৎসক চিরকালই আছেন, তাদের সংখ্যা অবশ্যই কমছে। যাই হোক, তো সাবধান থাকবেন, প্রশ্ন করবেন। যদি এরকম ব্যাপার আসে যে শুধু এই করোনা অমৃতটাই খারাপ ছিল, এটাই ভুল হয়েছে, হ্যাঁ এটাই ভুল হয়েছে, প্যানিক ট্যানিক দেখানো উচিত হয়নি, এত অমুক তমুক, এসব কিন্তু মেইনস্ট্রিম মিডিয়া এখন বলা শুরু করবে এবং লেখাও শুরু করবে, সব কিছুই হবে। কারণ মানুষ এখন সত্যি আর ভয় পাচ্ছে না। যদিও আগামীতে ওরা অন্যান্য অনেক সরকার, রাষ্ট্র অনেক ব্যবস্থা নিতে পারে, আমি সেটা পরের পার্টে আসছি। কিন্তু
এগুলোতে এসব মোহিনী বাক্যে ভুলবেন না। মেইনস্ট্রিম মিডিয়াকে সন্দেহ করতে শিখুন। আমার নিজের অভিজ্ঞতাতে আমি বলছি, আমার একটি লেখা এই এই বাজারি পত্রিকার একটি সাহিত্যিক একটি পত্রিকা রয়েছে, নাম করা পত্রিকা, সাহিত্যের পত্রিকা, দেশ পত্রিকা। সেখানে আমার কিছু বন্ধু বান্ধব বা আমি নিজেও দু একবার পরের দিকে, প্রথম দিকে, সাহিত্যিকরা তো সবাই চেষ্টা করে মানে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করে। তো তবে এটা সূত্রপাত হয়েছিল আমার এক ছাত্রের হাত ধরে। সেই আমার অজান্তে একটি লেখা পাঠিয়ে দেয় এবং সেটি ছাপা হয়। ভালোই পয়সা করে দেয় ওরা, বুঝলেন তো। কিন্তু পরবর্তীতে যখন আমি ওই ছাত্রকে বলি আরও একটি লেখা পাঠানো হোক, সে আরও আমাকে না জানিয়ে বেশ কিছু লেখা পাঠিয়েছিল সেই সময়, পরে আমাকে বলেছে। কিন্তু সেই লেখাগুলোতে যেই মাত্র একটি প্রবন্ধ যেখানে মার্ক্সবাদের উপর আলোচনা ছিল এবং এই তথ্যমূলক আলোচনা ছিল, যেটা রাষ্ট্রশক্তিকে অস্বস্তিতে ফেলতে পারে, তখন সেটি ওরা রিফিউজ করে এবং সবিনয় করে। যাই হোক, সে যায় আসে না। তো তখন থেকেই আমার মধ্যে একটু সন্দেহ শুরু হয় যে কেন হয়। তখনও এই বিষয়গুলো, সেটা অনেক পুরনো আমলের কথা বলছি, 10 বছর আগেকার কথা প্রায়, তখন আমার এই বিষয়গুলো আমার মধ্যে প্লে করতে শুরু করে আস্তে আস্তে। কিন্তু ওই যে বললাম না, যে কোনো একটা সন্দেহ ভেতরে দানা বাঁধা আর সেটা হতে দেখা চোখের সামনে, দুটোর মধ্যে পার্থক্য আছে। আমি স্টাডি করছিলাম, পড়াশোনা করছিলাম, চালিয়ে যাচ্ছিলাম, কিন্তু প্রকাশ করিনি, পরিস্থিতির দরকার ছিল। তো এই করোনা প্যান্ডেমিক এসে এই মিডিয়াকে আরও ভালো করে আমরা চিনতে পারলাম, সব মিডিয়াকে চিনতে পেরেছি আমি। তাই এই মেইনস্ট্রিম মিডিয়ার প্রতি একটা সময়ে অল্প স্বল্প হলেও একটা আকর্ষণ তো ছিল, এটা একদমই নেই, একেবারে পদাঘাত। কারণ যার দালালিটা আমার রক্তে কোনোদিনই নেই। যেই দিনই বুঝেছি দালালি করতে হবে, রেখে রেখে বলতে হবে, পুরোটা বলা যাবে না, ওরা আবার সাজিয়ে দেয়, এরকম এরকম বলবেন, এই বাক্যগুলো বলা যাবে না, এই শব্দগুলো বলা যাবে না, ওরা সাজিয়ে দেয়। হ্যাঁ, বাইরে থেকে মনে হয় কত চাকচিক্য, সবই বলি। ওই যে ফিল্ম স্টারগুলো অভিনয় করে না, আপনি কি ভাবছেন ওরা নিজেদের কথা বলে? ডাইরেক্টর বলে দেয় কি বলতে হবে, তাই তো? স্ক্রিপ্ট রাইটার বলে দেয় কি বলতে হবে। ব্যাপারটা ওই রকমই। আপনারা হাততালি দেন, ঠিক আছে, পুরোটাই তো স্ক্রিপ্টেড। ব্যাপারটা এই রকমই। এই মেইনস্ট্রিম মিডিয়াতে যত লেখা হয়, যত কিছু হয়, টেলিভিশন হয়, শো হয়, যা হয়, সবই কিন্তু স্ক্রিপ্টেড। সেখানে মুক্ত চিন্তা, স্বাধীন চিন্তার জায়গা নেই। সোশ্যাল মিডিয়ায় এসে কিছুটা আমাদের মতো মানুষের জন্য অবশ্যই, বারবার বলবো, ব্লক করে দেয়, ঠিক আছে, অমুক করে দেয়, তমুক করে দেয়, কিন্তু ওদেরও এই শ্রেণীরও তো উপার্জনের জন্য ফেসবুক দরকার, ওদেরও সোশ্যাল মিডিয়া দরকার। ওরা কি ফেসবুকের মাধ্যমে কম উপার্জন করছে? তাই ওদেরকে রাখতেই হচ্ছে, নেসেসারি এভিলের মতো আর কি। তো আমরাও সেখান থেকে কিছু কিছু বেনিফিট পাচ্ছি। মানে করোনা প্যান্ডেমিকের সময় অবশ্যই সোশ্যাল মিডিয়া যে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা অবলম্বন করেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। না হলে আমরা এত মানুষের কাছে, যে গণেশ মণ্ডল, সুব্রত বা এই গ্রামে গঞ্জে ছুটে বেড়াচ্ছি, এটা সোশ্যাল মিডিয়ার কারণেই হয়েছে। সোশ্যাল মিডিয়া আমাদের করে দেয়নি, আমরা ব্যবহার করেছি, আমরা ইউজ করেছি প্ল্যাটফর্ম হিসেবে, তাই নয় কি? তাই তো। কিন্তু এটা কতদিন ওরা করতে দেবে সেটা নিয়েও সন্দেহ আছে, দেখা যাক। কারণ এটা যদি মারাত্মক একটা অস্ত্র হয়ে যায় আমাদের কাছে, গোটা বিশ্বে তো তাই হচ্ছে, তখন ওরা নিশ্চয়ই অর্গানিক কিছু একটা ভাববে। তার জন্যই টোটাল কন্ট্রোলের পলিসি ওরা নিয়েছে। ফেসবুকের নিয়মকানুন বদলাচ্ছে, অনেক কিছু হচ্ছে, আপনারা জানেন। কিন্তু যতক্ষণ আছে ততক্ষণ আমাদের লড়াইটা করতে হবে, তাই তো? হ্যাঁ, এইবারে আসি আরেকজন বিজ্ঞানীর কথায়, একদম সাম্প্রতিক ঘটনা। তিনি কিন্তু, না, উনি পথে নামেননি, কিন্তু তিনি একটা রিসার্চের কথা বলেছেন।
যেটা আমি বহু আগেই বিভিন্ন বিজ্ঞানের কোটেশন তথ্য উল্লেখ করে আমি আপনাদের সামনে এনেছিলাম। কি বিখ্যাত বিজ্ঞানী রিসার্চার জোসেফ ফ্রেইম্যান, তিনি এমার্জেন্সি ফিজিশিয়ান এবং ক্লিনিক্যাল সায়েন্টিস্ট, কোথাকার? লুইজিয়ানা। সেইখানে তিনি দাবি করেছেন তার গবেষণায় যে মেসেঞ্জার আরএনএ কোভিড-19 যে ভ্যাকসিন, যেটা উনি ওখানকার স্থানীয়, ওটা নিয়ে উনি রিসার্চ করছেন। ও দেশে তো আর কোভিশিল্ড দেওয়া হয়নি, মডার্না এবং ফাইজার, এই দুটোই হচ্ছে মেসেঞ্জার আরএনএ ভ্যাকসিন, যেটা বিশ্বজুড়ে বিশেষ করে আমেরিকা ইউরোপে দেওয়া হয়েছে, আপনারা জানেন। তো এটার কি কারণ বলছে যে হার্ট অ্যাটাকের জন্য দায়ী, কার্ডিয়াক অ্যারেস্টের জন্য দায়ী বলে বলা হচ্ছে। উনি দাবি করেছেন গবেষণায়, ভাবতে পারেন। এবং উনি বলছেন যে সমীক্ষা করে দেখছেন, এবং উনি তো নিজেই একজন ফিজিশিয়ান, এমার্জেন্সি ফিজিশিয়ান, ভাবুন উনি ইমার্জেন্সিতে থাকেন। বলছেন 800 জনে একজন, মানে 800 জন গ্রহীতার মধ্যে, ভাবুন সংখ্যাটা কতটা বড় হতে পারে। এটা যে আরও পরিবর্তিত হবে, 800 জনের মধ্যে ওটা কমে 500 হবে, 400 হবে, 300 হবে আগামীতে, সে বিষয়ে আমার অন্তত কোনো সন্দেহ নেই। কারণ এটা সাম্প্রতিক রিসার্চ, এফেক্ট এখনও পুরোপুরি দেখা যায়নি। কারণ এই এক্সপেরিমেন্টাল যে আমরা অমৃতগুলো পাচ্ছি, যেটা পরিষ্কার বলেছে ক্লিনিক্যাল ট্রায়াল ইজ গোয়িং অন, কোভিশিল্ডেও দেখবেন ফ্যাক্টশিটে লেখা আছে, এগুলো লং টার্ম এফেক্ট আপ টু 10 to 15 ইয়ার্স পর্যন্ত থাকতে পারে। তো সুতরাং এটা সাম্প্রতিক। তো 800 জনে একজনটা পরে 200 জনে একজন, 100 জনে একজন হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তেই আগামীতে। তো উনি বলছেন, এবং তার সঙ্গে আরও বেশ কিছু বিজ্ঞানী চিকিৎসক মিলে এই রিসার্চ পেপারটা বের করেছেন। শুধু তাই নয়, আমাদেরই একজন কিছু সাম্প্রতিক কালে ডক্টর অসীম মালহোত্রা, তিনিও কিন্তু একইভাবে ফাইজার এবং মডার্না যে ভ্যাকসিন ট্রায়ালের ক্ষেত্রে, যে এই ক্ষেত্রেও উনি কিন্তু একই রকম বলেছেন যে হ্যাঁ, উনি পরিষ্কার বলেছেন ওদের কাছে কনক্লুসিভ এভিডেন্স আছে যে এটা আকস্মিক কার্ডিয়াক অ্যারেস্ট বা মৃত্যু ঘটাচ্ছে। হ্যাঁ, ঘটাচ্ছে। আমি কিন্তু ইংরেজি বলছি না, রিস্ক নিয়ে কী লাভ বলুন তো, আমি আপনাদের বোঝাতে পারলেই ভালো আর কি। তো এবং এফডিএও কিন্তু এই সার্ভেলেন্স ডেটা তারা কিন্তু ছেপেছে তাদের ওয়েবসাইটে, জানেন তো, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, কিন্তু সেটার কোনো প্রচার নেই। মানে মেন স্ট্রিম মিডিয়া প্রচার করছে না, ওরা দায় সেরেছে, তাই তো। এই ব্যাপারে উনি চিন্তা ব্যক্ত করেছেন, এবং তিনি বিএমজে বলে একটা জার্নালে এই লেখাটি বেরিয়েছে, ফ্রেইম্যানের লেখাটি, তিনি সেখানে এই চিন্তাই ব্যক্ত করেছেন যে এফডিএও তো এই বিষয়ে জানিয়েছে যে হ্যাঁ হচ্ছে, এটা তথ্য দিয়েছে, কিন্তু সেটা কেন প্রচার হচ্ছে না, পাবলিককে জানানো কেন হচ্ছে না? এই যে এখানে পরিষ্কার বলছেন, however the researcher adds the FDA has failed to inform the public of these findings. কি এফডিএ ওইখানে ওইটুকু লিখে ছেড়ে দিয়েছে, কিন্তু জনগণকে যে জানানো, ইনফর্ম করা, সেই বিষয়টা এফডিএ করছে না, ব্যর্থ হচ্ছে। উনি প্রশ্ন তুলেছেন, ঠিক কি মিলে যাচ্ছে তো? আমাদের দেশেও দেখবেন কোভিশিল্ডের ফ্যাক্টশিটে পরিষ্কার লেখা আছে, থ্রম্বোসাইটোপেনিয়ার কথা লেখা আছে, থ্রম্বোসিসের কথা লেখা আছে, ব্লাড ক্লটের কথা লেখা আছে, কিন্তু সেটা কি মানুষকে জানানো হয়েছিল? কোনো মিডিয়া জানিয়েছিল? জানায়নি। আমরা বারবার করে জানিয়েছি, কজনের কাছেই বা পৌঁছেছে? যাদের কাছে পৌঁছেছে যারা বিশ্বাস করেছেন তারা এড়িয়ে গেছেন, যারা করেননি তারা গ্রহণ করেছেন, বা কেউ পরিস্থিতির চাপে পড়ে করেছেন, অতটা ভাবেননি। কি করব, জীবিকা বাঁচাতে হবে, রুজি রুটি বাঁচাতে হবে, তাই নয় কি? তো এই কথাটা কিন্তু
সরকারও আবার কিন্তু দেখবেন পরে বলেছে যেটা বাধ্যতামূলক ছিল না। হ্যাঁ, সেখানেও কিন্তু 92,000 সামথিং সাইড এফেক্ট অ্যাডভার্স ইভেন্টসের কথা সরকার বলেছে, সেটা বাজারি পত্রিকাতে প্রকাশিত হয়েছে। কিন্তু সেটা কত পরে, যখন এই সমস্ত কর্মকাণ্ড হয়ে গেছে, অমৃত নেওয়া ভ্যাকসিনেশন কর্মসূচি 2টো ডোজ হয়ে গেছে, 3য় ডোজ চলছে, সেই সময় খবরে এসেছে। তার আগে কখনো এরকম খবর বিস্তারিতভাবে এসেছে? আসেনি। এবং সেখানে পরিষ্কারভাবে আবার বলা হয়েছে কেন্দ্র দায়ী নয়, কেন্দ্র দায়ী নয়। অমৃত নেওয়ার পরে কারো মৃত্যু হলে কেন্দ্র দায়ী নয়। আপনারা তো জানেন সেটা কজনের কাছেই বা পৌঁছেছে। তো একইভাবে এফডিও তার তার কর্তব্য সম্পাদন করেছে। তো সেটাই ফ্রেইম্যান তুলে এনেছেন এই এই ভয়ঙ্কর এই পরিস্থিতির কথা। আমি কিন্তু এটা লিঙ্ক দিয়ে দেব, ফের আপনারা দেখে নেবেন। কারণ অনেকেই এখনও আমার প্রোফাইলে আছেন যারা এখনও ব্যাপারটা পুরোপুরি বিশ্বাস করতে পারেন না। তাই অবশ্যই আমি লিঙ্কগুলো দিই, কারণ আপনারা পড়বেন, আমি বললেই তো সেটা শেষ কথা নয়। লিঙ্কগুলো পড়ে বোঝার চেষ্টা করবেন কি বলছেন। যারা আমার প্রোফাইলে অনেক শিক্ষিত মানুষ আছেন তাদেরকে অবশ্যই আমি ভাবতে বলবো। তো এটা গেল এই বিশিষ্ট বিজ্ঞানের সাম্প্রতিক যেটা উদ্ঘাটন। কিন্তু ইনি কি প্রথম? না না না, আমি বহু আগেই আরও একজন বিজ্ঞানীকে নিয়ে ইউটিউবে ভিডিও করেছিলাম এবং ভিডিও রেখেছিলাম, ফেসবুকে লাইভ করেছিলাম। এটা 2021 সালের গল্প। 2021 সালের গল্প। তো সবেমাত্র ভ্যাকসিন এসেছে, সেই সময়ের গল্প। তো এসেছে সেই সময় বিখ্যাত বিজ্ঞানী বেরাম ব্রিডল, তিনি পরিষ্কার বলেছিলেন এই কাঁটা প্রোটিন বা স্পাইক প্রোটিনের কারণেই কিন্তু এই ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটছে। এবং এই ব্লাড ক্লট বলুন আর বিভিন্ন রকমের অসুস্থতা বলুন, যেগুলো ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন, যেটা উনি আশঙ্কা করেছেন বেড়ে যাবে আগামীতে, সেটা তার মূলে হচ্ছে স্পাইক প্রোটিন। সেটা বহু আগেই উনি বলেছেন। তাই এই ফ্রেইম্যানের রিসার্চ কিন্তু নতুন কিছু নয় আমার কাছে, আমি এটা আগে থেকেই জানি। হ্যাঁ, আরও আনন্দের কথা এটাই যে এখন আরও বেশি বেশি বিজ্ঞানী সরব হচ্ছেন ইউরোপ আমেরিকায়, তারা সচেতন করছেন মানুষকে, এগিয়ে আসছেন। কিন্তু দ্য ড্যামেজ ইজ অলরেডি ডান, ইজন্ট ইট? তাই না? অনেকেই এখনো শুনছেন মন দিয়ে। এবারে আমি আসছি আগামীতে কি হতে চলেছে। দ্বিতীয় পর্ব আমি শেষ করলাম। আগামীতে কি হতে চলেছে, আমি এই বিষয়ে বহু লেখালেখি করেছি, ভিডিও করেছি আগে। কিছু ভিডিও এই চ্যানেলে আছে, ক্লাইমেট লকডাউন থেকে শুরু করে, দেখবেন অবশ্যই। আর কিছু ভিডিও আগের চ্যানেলে ছিল, চ্যানেল উড়িয়ে দেওয়া হয়েছে। তবু কিছু কিছু ভিডিও অনেকের পাই, কার কাছে আছে অনেক ভিডিও, আমি মাঝে মাঝে আপলোড করি। কিন্তু মানুষ এত দেখবে কি করে, এত সময় কোথায়, এত তথ্য, এত জটিলতা, এত 2 মিনিটের ভিডিও করে প্রকাশ করা অসম্ভব। যাই হোক, তো আপনারা জানেন যে সাম্প্রতিককালে যে ঘটনাগুলো ঘটছে, আগামীতে কি ঘটবে, ওই দুটো দিক আছে। একটা হলো বেসরকারিকরণ চলছে। এই যেমন ধরুন সাম্প্রতিক খবরে প্রকাশ পেয়েছে যে গ্রুপ ডি, স্কুলের গ্রুপ ডি নিয়োগের 62% নাকি ভুয়ো, মানে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। এগুলো দেখবেন প্রচুর এখন ব্যাপকভাবে আদালতকে ব্যবহার করে এটা করা হবে। কেন? এর সুবিধে হলো কি, নিয়োগ করতে হবে না, মানে এসব মামলা চলতে থাকবে, আর অতএব আর নিয়োগটা আটকে দেওয়া যাবে। হ্যাঁ, স্থায়ী নিয়োগ আর হবে না, আমি বহু আগেই বলেছি। মূল্য ঝুলিয়ে পরীক্ষা নেওয়া হবে, পোস্টাল অর্ডার বা বিভিন্ন কারণে উপার্জন হবে সরকারের, তারপরে আবার ওরাই মামলা করে নিয়োগ বন্ধ করে দেবে। আর এই যে ভুয়ো নিয়োগ হয়েছে, এই ভুয়ো নিয়োগ কেন হয়েছে? যাতে করে মামলা করা যায় আগে। হ্যাঁ, এই সমস্ত কিছু গোটা ধরুন, সমস্ত যদি কথায় কথায় ধরে নিলাম, সমস্ত নিয়োগ যদি স্বচ্ছ নিয়োগ হতো, সব নিয়োগই যদি কথায় কথায় বলছি, ধরুন 90% বা 99% নিয়োগ যদি স্বচ্ছ নিয়োগ হতো, তাহলে মামলা করা যেত না।
এই সমস্ত ভুয়ো নিয়োগ রীতিমতো পরিকল্পনা মাফিক করা হয়েছে আন্তর্জাতিক শক্তির মদতে, এবং এই তথ্যগুলো আবার দেখবেন তদন্তকারী সংস্থার কাছে শাসক শ্রেণী পৌঁছে দিচ্ছে। তাই নয় কি? পাচ্ছে কোথা থেকে এত তথ্য? কে দিচ্ছে? প্রশ্ন নেই? গট-আপ খেলাটা মাথায় ঢুকছে না? তাহলে কারা লাভ করছে এই এত এত ঘুষের টাকা? হ্যাঁ, শিক্ষকরা, অনেক শিক্ষক আত্মহত্যা করছেন, তাদের মান সম্মান চলে যাচ্ছে, হেনস্থা হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে তাদের নিয়ে অনেক রকম জঘন্য কথাবার্তা আসছে, আত্মসম্মান তো লাগবেই। তারা তো অপরাধী অবশ্যই, ঘুষ দিয়েছেন। কিন্তু যারা ঘুষ নিয়েছেন, খেয়েছেন, দু একজনকে লোক দেখানো কারাগারের মধ্যে রেখে দিয়েছেন হয়তো 2-1 মাস, 2-1 বছর, তারপরে ছাড়া পেয়ে তারা লাইভ করবেন। তারা লাইভ করবেন, কারাগারের জীবন নিয়ে বইপত্র লিখবেন, আপনারাই সেটা কিনবেন। কত উদাহরণ চাই বলুন তো? আমার কারা জীবন বই লিখবেন, বই বিক্রি হবে, বেস্ট সেলিং বই হবে। আমি জানি এসব কাহিনী আগামীতে কি হবে। তারপর কি হবে? ঘুষের টাকা, হ্যাঁ, কেউ ফেরত পাবেন না, কেউ পাবেন না। বড় বড় উকিল বড় বড় কথা বলবেন, এখানে বিরোধী দল এবং শাসক দল সব একাকার হয়ে গেছে। মহাজনদের জো হুজুর, ইয়েস ম্যান। হ্যাঁ, 2-1 বছর জেল, আর এরা জেলে থাকে মানে যথেষ্ট ভালো থাকে, বহাল তবিয়তে থাকে। আপনি কি ভাবছেন আন্দামানের সেলুলার জেলে? হ্যাঁ, আন্দামানের সেলুলার জেলে যেমন করে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা যেভাবে জীবন কাটাতেন, তেমন করে এরা জেলে জীবন কাটান, আরাম আয়েসে জীবন কাটান। তাহলে এগুলো জেলটা কি? মানুষকে, পাবলিককে আয় ওয়াশ করানো। ঠিক সময়ে ছাড়া পেয়ে যাবেন, তারপরে লাইভ করবেন, আবার জনগণ দেখবেন। এরকম অনেক জেল থেকে ফেরত এসেছেন জনগণের টাকা পয়সা মেরে দিয়ে। তারা দিব্যি লাইভ করছেন এবং সেসব লাইভে প্রচুর ভিউ হয় এবং প্রচুর কমেন্ট হয়, আপনারা উপভোগ করেন তাদেরকে। তো জনগণের রক্তেই তো দোষ, রক্তেই তো কীট, গিনিপিগের রক্তেই তো কীট, এ তো শিকার হতে চায়। তাহলে দোষ কাকে দেবেন? তাই এটা পুরোটাই সাজানো, এভাবে চলতে থাকবে এবং এইভাবে তথ্য চলে যাবে তদন্তকারী সংস্থার কাছে। চাকুরি যারা করছেন তারা টেনশনে থাকবেন, কেউ কেউ বলছেন ঢাকিসহ বিসর্জন দেবেন। আসলে নিউ ওয়ার্ল্ড অর্ডারে বেসরকারিকরণ করতে গেলে কি করতে হবে বলুন তো? বেসরকারি মালিক, যেমন ভাড়াটিয়া উচ্ছেদ করতে হয় না, কোনো একটা বিল্ডিং যদি আপনি প্রমোটার হাতে তুলে দেন, ভাড়াটিয়া সহ প্রমোটার নেবে না। যত ভাড়াটিয়া কমানো যায় তত ভালো, যাতে করে ভাড়াটিয়াদের কন্ট্রোল করতে পারে প্রমোটার। আমি সরকারি শিক্ষকদের কিন্তু ধোয়া তুলসী পাতা বলছি না, তারাও প্রচুর দায়িত্ব অবহেলা করেছেন, প্রচুর টিউশন করে প্রচুর কামিয়েছেন, বাড়ি গাড়ি করেছেন। সবাই না হলেও এখনো তো কিছু সৎ, সম্মানযোগ্য শিক্ষক আছেন এখনো, কম হলেও আছেন। তো যাই হোক, ওই যে কোলাটেরাল ড্যামেজ, তারাও এর শিকার হবেন। তাই দেখবেন, খেয়াল করে, আমি বহু আগে ভিডিওতে বলেছি, এখন পড়াশোনাটা কিছুই হয় না স্কুলে, শুধু ওই সব গ্র্যাজুয়েশন সেরিমনি হবে। আর শিক্ষকদের এখন প্রচুর উল্টো এমন কাজের মধ্যে ফেলে দেওয়া হবে, নাবিশ্বাস উঠবে, এত ডকুমেন্টেশন, এত কাগজপত্র, তিনি ভুলেই যাবেন তিনি শিক্ষক। তার কারণ তার পড়ানোর আর দরকার নেই। নিউ ওয়ার্ল্ড অর্ডারে যে সাবজেক্ট আসছে, যে বিষয়গুলো আসছে, বহুবার বলেছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে শুরু করে, রোবোটিক্স থেকে শুরু করে, মেশিন লার্নিং থেকে শুরু করে, এগুলো তাদের এইসব বিষয় তারা পড়াশোনা করেননি, তাদের লাগবে না। তাদের জ্ঞান, অধীত বিদ্যা এই মুহূর্তে অপ্রয়োজনীয়। তাই এইসব স্কুলগুলোকে এখন অমৃত দেওয়া, ভ্যাকসিন দেওয়ার কারণেই কিন্তু খুলে রাখা হয়েছে, কারণ এখানেই পরবর্তী প্রজন্মকে পাওয়া যাবে। আর পরবর্তী প্রজন্মকে করোনা, এই অমৃতগুলো কেন দেওয়া হচ্ছে সে বিষয়ে আমি দ্বিতীয় খণ্ডে বিস্তারিত বলেছি, এখানে আর কি বলবো, আপনারাও অনেকে টের পাচ্ছেন। এ বিষয়ে অনেক রিসার্চ আছে,
এইসব বিজ্ঞানী যাদের যাদের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে, পড়ে দেখবেন ডিপপুলেশনের গল্প আপনারা জানেন। আর ডিপপুলেশন শুধুমাত্র তো হার্ট অ্যাটাক আর কার্ডিয়াক অ্যারেস্ট করে হয় না, হয় কি? হয় না, অনেকভাবে হয়। বন্ধ্যাত্ব, ইনফার্টিলিটি থেকে শুরু করে বিভিন্নভাবে ডিপপুলেশন করতে হয়। আমি আর বললাম না, আপনারা বুঝে নিন। ইউরোপ আমেরিকা হাড়ে হাড়ে টের পাচ্ছে। ইউরোপের জনসংখ্যা নেগেটিভ গ্রোথ, মানুষ নেই। নরওয়েতে আমি দেখে এসেছি, কেউ কেউ বলেন শীতকাল বলে, শীতকালের দেশ বলে নাকি তাদের যৌন ক্ষমতা কম বা হুমুক তুমুক কম বলে ভুলভাল গল্প। পর্নোগ্রাফিগুলো কোথায় হয়? সবচেয়ে বড় পর্নোগ্রাফি মার্কেট, প্লেজার সেক্স সবচেয়ে বেশি কারা উপভোগ করে? আমেরিকানরা, ইউরোপিয়ানরা, না ভারতীয়রা? বলুন তো। ভারতীয়রা তো প্রোডাক্টিভ সেক্সেই এখনও আটকে আছে কম বেশি, বা একটি পার্টনারের মধ্যেই আটকে আছে, তাই তো? এখনও আমি দাবি নিয়ে বলতে পারি। হ্যাঁ, অবশ্যই ডেভিয়েশন আসছে, আস্তে আস্তে আসবেই। মরালিটি তো ওরা বিভিন্নভাবে মরালিটিকে অ্যাটাক করছে, ওরা তো সেটাই চাইছে। কিন্তু প্লেজার সেক্স যেটাকে বলা হয়, আপনি যেটা যেভাবেই ভাবুন না কেন, সেটা কিন্তু ইউরোপ আমেরিকার মানুষ অনেক বেশি উপভোগ করে। এর কীভাবে করে? নেই। ওখানে অনেক মানুষ জানেন তো, যারা প্রকৃতির সঙ্গে থাকেন, তারা এখন কমিউন করছেন। এবং আগে থেকেও অনেক মানুষ, আমি তাদেরকে চিনি, জানি, ইউরোপে ঠিক গিয়েছি, যোগাযোগ আছে। কেউ কেউ আবার কী করেন বলুন তো, স্পাম দেওয়ার জন্য ঘুরে বেড়ান গাড়ি করে করে। কেন? ওই যে বাচ্চা কাচ্চা হচ্ছে না মানুষের, তাই তার স্পামে শক্তি আছে। এবং এইসব মানুষ যারা এই স্পাম দেওয়ার কাজটি করে বেড়ান, সামাজিক দায়িত্ব পালন করেন, বিনা পয়সায় করেন, অনেকেই নিখরচায় করেন, তারা কিন্তু আনভ্যাকসিনেটেড। কিছু বুঝলেন? দুয়ে দুয়ে চারটা করতে শেখুন। কেন? তারা প্রকৃতির কাছাকাছি জীবন যাপন করেন এইসব মানুষ। তারা এখন স্পাম ডোনেট করে বেড়ান বিভিন্ন পরিবারকে। কি অসহায় অবস্থা না? কি অসহায় অবস্থা। আসলে ওরা আমাদের ভালো চায়। ওয়েলফেয়ার স্টেট, ভাতা, এই সমস্ত কিছুকে সামনে নিয়ে কিভাবে টোটাল কন্ট্রোল করতে হয় ওরা জানে। তার জন্য আমি ওদেরকে দোষ দিই না, আমি দোষ দিই নিজেদেরকে। কারণ আমরাই আত্মবিশ্লেষণ করতে ভুলে গেছি, প্রশ্ন করতে ভুলে গেছি। যাই হোক, এবারে এই ড্যামেজ কন্ট্রোল চলবে। সেখান থেকে আপনারা মেইন স্ট্রিম মিডিয়াকে, যে কোনো খবরকে একটু আপনারা কাটাছেড়া করবেন, চেষ্টা করবেন বোঝার, নাহলে আমাকে প্রশ্ন করবেন। বইমেলাতে আপনাদের সঙ্গে অনেকের সঙ্গে আমার দেখা হবে, এইটুকু বিশ্বাস আছে। আসুন, মুখোমুখি হই। আর একটা খবর দেখুন, বাংলাদেশে, এটা আমি বহু আগেই বলেছি, মাংস বিক্রিতে যে সিস্টেম চালু হচ্ছে 15,000 টাকা, এটা কেন? খেয়াল করে দেখুন, বাংলাদেশের সংখ্যালঘু মানুষ, আমরা আজের ভারতবর্ষের সংখ্যালঘু বলি, মুসলমান, ইসলাম ধর্মাবলী সম্প্রদায় 90% প্রায়, তারও বেশি। তারা কিন্তু মাংসাশী, মানে বেশিরভাগ মানুষই মাংসাশী। আমরা বাঙালিরাও কিন্তু মাংসাশী। আমাদের ভারতবর্ষে উত্তর ভারত, দক্ষিণ ভারত, এই সব মিলিয়ে মোটামুটি প্রায় 40% বা 50% মানুষ নিরামিষাশী। বাকি কিন্তু বাঙালিদের মধ্যে কিন্তু বাঙালিরা 99%ই বলতে পারি আমরা আমিষ খাই, আমরা ভক্ষণ করি। যাই হোক, তাহলে বাজারটা কিন্তু কোথায়? ওরা যে ল্যাব মিট আনতে চলেছে, আমি বহুবার বলেছি, বিল গেটস ইনভেস্ট করেছে ল্যাব মিটে। আর ল্যাব মিটের যে গবেষণা আমরা পাচ্ছি, এ নিয়ে আমার ভিডিও আছে, তাতে করে ক্যান্সার কিন্তু আগামীতে ব্যাপক হারে বাড়বে এই ল্যাব মিট যারা ভক্ষণ করবেন তাদের মধ্যে। অর্থাৎ ফার্মা কোম্পানির হরিয়ালি মুনাফা অব্যাহত থাকবে স্টেম সেল থেকে তৈরি ল্যাব মিট। হ্যাঁ, তো এ নিয়ে আমার ভিন্ন ভিডিও আছে ইউটিউবে, এই টিউবেও হয়তো আছে, জানি না। আগের টিউবে একাধিক ভিডিও ছিল। বিল গেটসের কোম্পানিতে ডেনমার্ক সম্ভবত না নেদারল্যান্ড, সেখানে আগুন, একটি আউটলেটে আগুনও ধরিয়ে দেওয়া হয়েছিল, সে বিষয়ে আমার ভিডিও ছিল।
তাহলে কি করতে হবে? সরাসরি কি মানুষকে বলা ল্যাব মিট খাওয়ানো সম্ভব হবে? হবে না। কিভাবে করতে হবে তাহলে? যারা মাংস বিক্রি করছেন তাদের ওপরে, মানে যারা কসাই বা বুচার যেভাবেই বলুন না কেন, যারা মাংস বিক্রি করছেন, গরু ছাগল কাটছেন, তাদের উপরে নিষেধাজ্ঞা জারি করতে হবে। মানে কিভাবে? সরাসরি তো বলা যাবে না ভাই নিষেধ, খেপে যাবে তারা। তারা ওই সরকারকে, রাষ্ট্রকে কাজে লাগিয়ে কি করতে হবে? কঠোর আইন কানুন করতে হবে। কিসের নাম করে? ওই যে পরিবেশ দূষণ হচ্ছে, গরু মিথেন গ্যাস ছাড়ে, জানেন তো, ইতিমধ্যেই প্রচার করে দিয়েছে ওরা, গরুর ঢেকুরে মিথেন গ্যাস আছে। তাই গবাদি পশু পালন করাটা, আমি বহু আগেই বলেছি, আগামীতে কিন্তু অত সহজ হবে না, আস্তে আস্তে ওরা সেটাকে কন্ট্রোল করবে। অর্থাৎ হ্যাঁ, আমি নরওয়েতে দেখেছি গিয়ে, একমাত্র গ্রনল্যান্ড এলাকায় এবং কিছু ইসলাম ধর্মাবলম্বী মানুষ তারা কোরবানি দিতে পারে, তাও লুকিয়ে চড়িয়ে দেয় বেশিরভাগই। যারা সঙ্গবদ্ধ সেখানে তারা পরোয়া করে না। ওখানে কিন্তু আপনি নরওয়েতে বাস করে একটা মুরগি নিজের বাড়িতে কেটে খেতে পারবেন না, পাবেনই না। কোথায় পাবেন? গ্রামে গঞ্জে এখনও দেখেন মানুষ দেশি মুরগি হোক, ভাই হোক, বা এমনি যে মুরগিই হোক না কেন কেটে খান, তো ছাগল কেটে খান সবাই মিলে। ওখানে পাবেন না, পাবেনই না। কোথায় পাবেন? ফার্ম ছাড়া, কর্পোরেট ফার্ম ছাড়া কেউ বাড়িতে কোনো কিছু পোষেই না, কুকুর ছাড়া। ওখানে তুমি আর আমি আর আমাদের কুত্তা, এই আমাদের পৃথিবী। কি নরওয়েতে গেছি, ফ্রান্সে ঘুরেছি, থাকার সুযোগ ছিল, একটুখানি করলেই, ম্যানুভার করলেই, ফ্রান্সে তো ব্যবস্থা প্রায় হয়েই গিয়েছিল হ্যাঁ থাকার। হ্যাঁ, ভালোবাসার মানুষের তো অভাব নেই, আছে পৃথিবীতে এখনো। তো ওখানকার ফ্রান্সের মানুষ সত্যি ভালো, আমি মিশেছি, কাছ থেকে দেখেছি। তারা ভারতকে ভালোবাসে, তারা জানে না ভারতবর্ষের পরিস্থিতি এরকম। যাই হোক, তারা ভারতের কালচার, সংস্কৃত, হেরিটেজ এসব ভালোবাসে, সেসব নিয়ে চর্চা হয়। কিন্তু আমি সেই প্রলোভন ছেড়ে চলে এলাম কেন? কেন? অনেকে আমাকে এখনো বোকা বলে যে আপনি এত বড় সুযোগ পেলেন, ছেলে চড়ে এলেন। আমি বলেছি, এটাই বলি, এটা আমার মাটি, আমার শেকড়। দম বন্ধ হয়ে মরে যাব ওখানে আমি, তাই ফিরে এসেছি। যাব আবার, কিন্তু আবার ফিরে আসব, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে। তো যাই হোক, তো সেইখানে পাবেন না। খুব ভদ্রসভ্য মানুষ, একা বিচ্ছিন্ন। আমি চক্রবুহের দিনরাত্রি উপন্যাসটিতে আমি ওই নরওয়ে, ফ্রান্স থেকে শুরু করে সেখানকার মানুষের জীবন কিভাবে তারা বাঁচেন সেই ছবি তুলে ধরেছে। যারা আগ্রহী তারা পড়বেন। পাশাপাশি সন্ত্রাসবাদকে কি করে মদদ দেওয়া হয় সেই চিত্রও কিন্তু ওখানে আছে। কি করে ইউরোপে, আমেরিকায় সন্ত্রাসবাদী হানা আক্রমণ হয়েছে, আগামীতেও দরকার হলে আবার হবে। করোনা আসার পরে আর ওদের কাজে লাগাচ্ছে না, দরকার নেই তো, করোনাই তো আছে না, আর দরকার কি? করোনাই যে কাজটা করে দিচ্ছে, মানে করোনা নয়, করোনামৃত যে কাজটা করে দিচ্ছে, সেটা আর কাউকে দরকার আছে? দরকার নেই। তবে আবার প্রয়োজনে ওরা করবে, তৈরি থাকুন। আচ্ছা, যে প্রসঙ্গে ছিলাম, যে তাহলে কি হবে, ওরা এই যে 15,000 টাকা, ওটা আরও বাড়বে আগামীতে, তাহলে মাংসের দামটা বাড়বে, তাই তো? সাধারণ মানুষ আর মাংস খেতে পারবে না, আয়ত্তের বাইরে চলে যাবে। গরুর মাংস হোক, খাসির মাংস হোক, যে মাংসই হোক না কেন, আয়ত্তের বাইরে চলে যাবে। এ একটা পথ। আর কি করতে হবে? রোগ আছে, রোগ যেটা আমি বহু আগেই বলেছি, জুনোটিক ডিজিজ। এই যে করোনা, এটাও কিন্তু SARS-CoV-2, এটাকেও কিন্তু বিজ্ঞানীরা বলছেন জুনোটিক ডিজিজ, অর্থাৎ জন্তু জানোয়ার থেকে মানুষের মধ্যে সংক্রামিত হয়, সেটাই জুনোটিক ডিজিজ। তাহলে এই জুনোটিক ডিজিজ এর পরে যে, যেমন ধরুন ক্যামেল ফ্লু, যেটা মাঝখানে খুব হইচই হলো, এটা নিয়ে আমার লেখালেখি আছে, ভিডিও আছে, বিশ্বকাপে। কী ভাবলেন থেমে গেল? না না না, মার্স ওটা, মার্স, মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম। ওরা অনেক এরকম রোগ সব কিছু রেডি করে রেখে দিয়েছে, পরিভাষা আর কি, মিডিয়া ভাইরাস রেডি করে রেখে দিয়েছে। তো সেটা কি থেমে গেছে ভাবলেন? না না না, আগামীতে আসবে। কেন?
গরু ছাগলের এই রোগটি হচ্ছে বলে আপনারা প্যানিকেই আর খাবেন না। প্রথমে মিডিয়া প্যানিক ছড়াবে, আমাদের মতো লোকজন তো প্যানিকটা মানবে না, আমরা বিশ্বাস করব না। বার্ড ফ্লুর সময় দেখবেন অনেকেই মেসের ছেলেপেলেরা দিব্যি মুরগির মাংস খেয়েছে, কিছুই হয়নি, তারা দিব্যি বহাল তবিয়তে আছে। কিন্তু ওরা ট্রায়ালটা করে নিয়েছে। ট্রায়ালে কি পেয়েছে ওরা? কিছু সংখ্যক মানুষ অন্তত ভয় পাবেই, সেটা আগে তারা দেখে নিয়েছে। এবারেও কিছু সংখ্যক মানুষ ভয় পাবে। তো একদিকে প্যানিক ছড়াবে ওরা, অপরদিকে কি করবে? এই জন্তু জানোয়ার পোষা যেহেতু মিথেন গ্যাস ছড়াচ্ছে, যেহেতু সবুজ ধ্বংস করছে, ওই যে সবুজ বাঁচাতে হবে। হ্যাঁ, ইদানিংকালে দেখবেন গাছপালা লাগানোর আওয়াজটা খুব বেড়েছে। তো এটা কিন্তু ওরা বলবে না যে 10টা গাছ কেটে 20টা গাছ লাগান, তাতে কোনো সমস্যা, বলবে না, গাছ কাটাই হবে না। এবার আপনার নিজের বাড়িতে গাছ কাটতে গেলে দেখবেন বন দপ্তরের পারমিশন নিতে হবে, এরকম আইন কানুন হচ্ছে বা হয়ে গেছে ইতিমধ্যে। অর্থাৎ আপনাকে সবুজ ধ্বংস করতে দেবে না। আপনি যতই বিকল্প সবুজ প্ল্যান্ট করুন, লাগান, হবে না। কেন? ওই সমস্যা হয়েছে, গরু আপনি আর পালতে পারবেন না, গাছপাতা খাওয়াতে পারবেন না, কারণ পরিবেশ ধ্বংস হচ্ছে, প্লাস মিথেন গ্যাস। এই বলে আপনার ওপর কঠোর আইন কিন্তু আসবে। আমরা প্রতিবাদে যদি কিছুটা বিলম্বিত করতে পারি, বা সেরকম প্রতিবাদ হলে একেবারেই বন্ধ করে দিতে পারি। এই জন্যই আমি গ্রামে গঞ্জে ছুটে বেড়াচ্ছি। কেন বলুন তো? এগুলো কিন্তু গ্রামেই হবে। শহরে আর কজন গরু পোষে বলুন তো? সহজে আর কজন গরু কাটে? কজন আছে? নিশ্চয়ই কেউ আছে, কিন্তু গ্রামাঞ্চলেই তো সংখ্যাটা বেশি। তো ওই জন্যই আমি গ্রামগুলোতে ছুটে বেড়াচ্ছি, কারণ প্রতিরোধটা কিন্তু ওখানেই আসবে, কারণ ওদেরকে সচেতন করতে হবে। অর্থাৎ এইভাবে ওরা গৃহপালিত পশু রাখার ওপরে বিধিনিষেধারি করবে, 1 নম্বর। 2 রকম প্যানিক ছড়াবে মিডিয়াকে দিয়ে। আর কি? মাংসের যারা ব্যবসা করেন তাদের ওপরে কঠোর আইন কানুন করবেন, পয়সা কড়ি বাড়িয়ে দেবেন, ফিস বাড়িয়ে দেবেন, লাইসেন্স ফি করবেন, ঘন ঘন ইন্সপেকশন করবেন, উল্টোপাল্টা বলে দোকান বন্ধ করে দেবেন, পরিবেশ দূষণের নাম করে দোকান বন্ধ করে দেবে। তাহলে কি তো? আর সেই সময় দেখবেন আমাদের সাজুগুজু বুদ্ধিজীবীরা, সাজুগুজু চিকিৎসকরা, হ্যাঁ, এবং ক্রিকেটার, ফিল্ম স্টাররা টিভিতে ল্যাব মিটের বিজ্ঞাপন দেবেন, মিলিয়ে নেবেন, বেশি দেরি নেই। ল্যাব মিট যে কতটা হেলদি টেস্টি সেই বিজ্ঞাপন টিভিতে দেবেন, খবরের কাগজে দেবে, এবং ব্র্যান্ডিং হবে। তারপর দেখবেন আমাদের ভদ্রলোক শ্রেণীর, শিক্ষিত শ্রেণীর মানুষরা প্রগতি হচ্ছে, প্রগতির নাম করে তাদের মস্তিষ্কে সেই বার্তা পৌঁছে যাবে, এবং তারা সেটা খাবেন এবং ফেসবুকে সেলফি আপলোড করবেন, রেস্টুরেন্টে ল্যাব মিট খাচ্ছেন বলে। মিলিয়ে নেবেন, আর ভিডিওটি দরকার রেখে দেবেন। আমি বহু আগেই যা বলেছি সব মিলে গেছে, এটাও মিলে যাবে, মিলতে বাধ্য। হ্যাঁ, তাই প্রস্তুত থাকুন। আগামীতে এই বাংলাদেশে এটা শুরু হয়েছে, এটা আমাদের দেশ রাজ্যেও শুরু হবে, সমগ্র দেশেই শুরু হবে। আর এতে কি সুবিধা হবে বলুন তো? বাঙালিরা মাংস খায়, মাছ খায়, উত্তর ভারতীয়রা খায় না। ওরা বাঙালিদের আবার, বা দক্ষিণ ভারতীয়রা, বা তথাকথিত কোট আনকোট নিরামিষাশী হিন্দুত্ববাদীরা, হ্যাঁ, তারা বলবে ঠিক হয়েছে, দারুণ, ঠিক হয়েছে। তারা এটাকে সাপোর্ট করবে। অর্থাৎ ঐক্যবদ্ধ লড়াই কিন্তু ল্যাব মিটের বিরুদ্ধে হবে না, সেটা ওরা জানে। তাই বাঙালিকে, মাংসাশী বাঙালি, মাছ খেকো বাঙালি, অসভ্য ইতর বাঙালি, নিরামিষ খায় না বাঙালি, ছি, এইরকম বাঙালিদেরকে একঘরে করতে সুবিধে হবে ল্যাব মিটকে সামনে, মানে প্রচারটাও হবে। আর এইভাবে আর কি মানবিকতা, দয়া, মায়া, এসব তো ওরা পেটাকে দিয়ে অলরেডি প্রচার করে দিয়েছে। দেখবেন পিপল ফর এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিমালস, এরা কিন্তু নিরামিষ খাওয়া এবং ল্যাব মিটের পক্ষে সওয়াল করে। নিরামিষ খাওয়া মানে কি? ল্যাব মিট খাওয়া বারণ নয় কিন্তু। হ্যাঁ, ওরা আবার বলবে ল্যাব মিটটা ঠিক আছে, কারণ ক্রুয়েলটি ফ্রি, ওটা নাকি জন্তু জানোয়ারকে মানে কষ্ট দেয় না, তাই ল্যাব মিট ক্রুয়েলটি ফ্রি। আর ল্যাব মিটটা যে কিভাবে স্টেম সেল বের করে হচ্ছে, আর ভ্যাকসিনটা কিভাবে বোভাইন ফেটাল সেরাম যেটাকে আমরা বলি, অর্থাৎ যে বাছুর এখনো জন্মায়নি সেই গর্ভস্থ বাছুরকে বের করে এনে তার হাড় থেকে কি করে স্টেম সেল নেওয়া হয়, সেই তথ্য তো আপনারা জানেন। এ নিয়ে ভিডিও করেছিলাম, আগের চ্যানেলে ছিল। অর্থাৎ এইসব ওরা করতে থাকবে, মানে আমাদেরকে ক্রুয়েলটি ফ্রি বানাবে, কারণ আমরা যদি আবার ক্রুয়েল হয়ে যাই ওদের ধোলাই খাওয়ার সম্ভাবনা। তাই
তাই আমাদেরকে ওরা ভদ্রনোক বানিয়ে ছাড়বে, অহিংস একেবারে নীল গুটি গুটি বয় আর কি, হ্যাঁ, ক্রনিক ফ্যাটিক সিন্ড্রোমে ভালো করে হাঁটতেও পর্যন্ত পারবো না আগামীতে, এরকম সিচুয়েশন হয়ে যাবে। প্রতিবাদ দূরের কথা, পুলিশের লাঠি দেখলেই একেবারে দৌড় দৌড় দৌড়। এই ভদ্রলোক শ্রেণী বানাবে ক্রুয়েলটি ফ্রি। মুরগির রক্ত দেখলে অজ্ঞান হয়ে যাবে, অবাক মুরগিটা খেতে অসুবিধে নেই, রক্ত দেখলে অজ্ঞান হয়ে যাবে, এরকম মানুষ আমাদের মধ্যে বাড়বে আগামীতে। এবং সেই সুযোগে ওরা কি করবে, ওরা সমস্ত কিছু ল্যাব মানে জন্তু জানোয়ার হত্যা, স্টেম সেল নেওয়া, সমস্ত কিছু ওরাই চালাবে। যেমন ধরুন ব্যাটারি কার, তাই তো, ইলেকট্রিক কার। কি বলা হচ্ছে আমাদেরকে, যে পরিবেশ দূষণ হচ্ছে ফসিল ফুয়েলের কারণে, পেট্রোল ডিজেলের কারণে পরিবেশ দূষণ হচ্ছে, আর তাই এটাকে অ্যাভয়েড করতে হবে ইত্যাদি ইত্যাদি। অনেকে বিশ্বাসও করছেন। আর গ্লোবাল ওয়ার্মিং যে কত বড় একটা ঢপবাজি, সেটা সে বিষয়ে আমার ভিডিও এখনও দ্বিতীয় চ্যানেলেও আছে, আপনারা আপলোড করা হয়েছে, যে কোনো দিন উড়িয়ে নেবে, উড়িয়ে দেবে, দেখে নিতে পারেন। তো এটার নাম করে ওরা এটা করবে, ভালো, বেশ, লোকজন ভাববে তাই তো, পেট্রোল ডিজেল তো ব্যবহার করতে হচ্ছে না, পরিবেশটা কি সুন্দর হলো, অমুক। তো মোটেই নয়, ওরা করবে। আর এই মশাই ব্যাটারির যে চার্জিং পয়েন্টগুলো, সেই সেই বিদ্যুৎটা কোথা থেকে আসবে? হ্যাঁ, সবই তো কোল, এটা ফসিল ফুয়েল নয়। পৃথিবীতে এখন যত পাওয়ার জেনারেট হয় তার 80%ই তো মানে ফসিল ফুয়েল, তারও বেশি। সেটা কি করে ওরা বন্ধ করবে? অর্থাৎ আই ওয়াশ, আপনাকে দেখাবে যে ক্রুয়েলটি ফ্রি, ল্যাব মিট, প্রাণী হত্যা করতে হচ্ছে না, মানে আপনি করতে পারছেন না, ওরা করবে। বোঝাতে পারছেন তো? ঠিক তেমনই ফসিল ফুয়েলটা আপনি দেখতে পাচ্ছেন না, তাই তো, আপনি তো ব্যাটারি ব্যবহার করছেন, আপনি তো পেট্রোল ভরছেন না, ডিজেল ভরছেন না, তার মানে সত্যি সত্যি তো তাহলে ফসিল ফুয়েলের ব্যবহার আর হচ্ছে না? মোটেই নয়, ওরা করবে, ওরা ব্যবহার করবে, অর্থাৎ টোটাল কন্ট্রোলটা ওরা ওদের হাতে রাখবে, আর আমাদেরকে মুরগি বানাবে, গিনিপিগ বানাবে। তার জন্য দায়ী আমরাই। আমরা প্রশ্ন করি না, আমরা বিনোদনমূলক বিষয়ের মধ্যে আবদ্ধ থাকি, আমরা সিরিয়াল দেখি, আমরা শাশুড়ি বউয়ের ঝগড়া দেখি, গণ্ডগোল দেখি, মারামারি এসব দেখি, আর বিভিন্ন রকমের সানসানিখেজ প্রোগ্রাম দেখি, টিআরপিওয়ালা প্রোগ্রাম দেখি। দোষটা তো আমাদেরই, আমাদের মগজটা আমাদের কাজে লাগাতে পারছি না। তো যাই হোক, এইগুলোর জন্য প্রস্তুত থাকুন। আর আবার বলছি, গ্রামে আমি আবার যাব। যারা যদি কেউ আমার সঙ্গে যেতে চান বা কেউ মনে করেন তারা যাবেন কোথাও, আমাকে জানাবেন। কারণ সত্যি একজন মানুষের পক্ষে সম্ভব নয়, আমি চাই আরও মানুষ, বিশেষ করে যদি কোনো চিকিৎসক হন, কোনো কথাই নেই, মানে মডার্ন মেডিসিনের সঙ্গে যুক্ত কোনো চিকিৎসক যদি সেমিনার থেকে বেরিয়ে আসতে পারেন, মানে আমি বলছি শহুরে সেমিনার যেটা মঞ্চের মধ্যে হয়, তার বাইরে এসে যদি গ্রামের মানুষের সঙ্গে মিশে যেতে পারেন, কথা বলতে পারেন, সেটা আরও অনেক বেশি নির্ভরযোগ্য হয়, তাই নয় কি? অনেক তাতে রেসপন্স ভালো হয়। আমি এখনও স্বপ্ন দেখি ভারতবর্ষের রাস্তায়, পশ্চিমবঙ্গের রাস্তায়, ভারতবর্ষ তো বড় হয়ে গেল, আমি নিজের রাজ্যটুকুই দিয়েই শুরু করি। পশ্চিমবঙ্গের রাস্তায় অ্যান্ডি ওয়েকফিল্ড, জোনারস কাহেল, জুডিস মিকোভিটস এর মতো মানুষ দীপ্ত পদক্ষেপে হেঁটে যাবেন গ্রামের পথে ঘাটে, হাজার হাজার মানুষ তাদের পিছনে যাবেন, তারা এগিয়ে যাবেন, আমিও তাদের সঙ্গে জনগণের মধ্যে মিশে থাকব, এমন স্বপ্ন দেখি। ভারত জাগবে। এই স্বাধীনতা সংগ্রাম যেটা কোনোদিনই সেভাবে লড়া হয়নি, যে মানুষটি লড়তে চেয়েছিল তাকে সরিয়ে দেওয়া হয়েছে, নেতাজি সুভাষচন্দ্র, সেটা আবার নতুন করে আমরা শুরু করব লড়াইটা। স্বপ্ন দেখি আমি, স্বপ্ন কি সফল হবে? স্বপ্ন দেখতে আপত্তি নেই, তাই না? স্বপ্ন না দেখলে বাঁচব কি করে বলুন তো? স্বপ্নই তো লড়াইয়ের প্রেরণা। তাই এত এত মৃত্যু, এত এত দুঃসংবাদ, কোচবিহার থেকে ছুটে এলো এমএমআর-এর শিকার। রাতে মাঝে মাঝে দুঃস্বপ্ন দেখি, তবুও পরের দিন আবার নতুন করে শুরু করি, আশা নিয়ে শুরু করি যে মানুষ বাড়ছে, সংখ্যায় বাড়ছে, একটু হলেও বাড়ছে, ধীরে হলেও বাড়ছে।
আজকে উত্তরবঙ্গ থেকে একটি ছেলে ফোন করেছিল, সুমন বিশ্বাস। সে ইসলামপুরে থাকে। সে ফেসবুকে আমার ভিডিওগুলো দেখে সে নিজে লেখালেখি করতো। তার নামে নাকি কেউ কেস ফেস দিয়েছে। আমি বললাম একদম গুরুত্ব দিও না, আমি আছি, আমরা আছি। বইমেলায় দেখা করতে বললাম। এভাবে তো মানুষ, আমরা আমাদের সহযোদ্ধারা তো লড়াই করছেন বিভিন্ন জায়গায়। আসুন তাদের সঙ্গে থাকি, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করি, যে যতটুকু পারছেন যেভাবে হোক পরস্পরের পাশে থাকি। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, চিন্তনে থাকুন। আবার দেখা হবে বইমেলায় অথবা পথে ঘাটে অথবা গ্রামে মাঠে, যেভাবেই হোক না কেন দেখা হবে। আশা রাখছি। শুভরাত্রি।